আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অফিক। স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা উচ্চ মাধ্যমিক প্রথম পত্রের সরলরেখার ষষ্ঠ ক্লাস শুরু করব। আর আজকের ক্লাসের টপিকটা কি? আমি যদি প্রথমেই না বলে একটু অন্যভাবে শুরু করি। যেমন তোমার কাছে ধরো একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আছে। ব্যবস্থাটার যেই যে কোনো একটা বিন্দু আমি তোমাকে বলে দিলাম যে বিন্দুটা হচ্ছে এমন, দেখো বিন্দুটা হচ্ছে 0,2। আচ্ছা, তো এটাকে তুমি এক্স অক্ষে আর ওয়াই অক্ষে কি নির্দিষ্ট করে দেখাই দিতে পারবা যে এই বিন্দুটা হচ্ছে এইখানে আছে, তাই না? কার্তেশীয় স্থানাঙ্কে তুমি এটা খুব সুন্দরভাবে দেখাই দিতে পারবা। আচ্ছা, এরপর আমি বললাম যে তোমার বিন্দু হচ্ছে 2,4, 2,4, এটাকেও তুমি দেখাই দিতে পারবা। এরপর আমি বললাম যে তোমার বিন্দু হচ্ছে ধরো যে না -6, -4। এরপর আমি তোমার বিন্দুটাকে বললাম হচ্ছে আরো কিছু, এটাকে আরেকটু উপরে লিখলে ভালো হতো, তাও আমি দিচ্ছি এরকম যে 10,12। আচ্ছা দেখো, মোটামুটি এখানে আমরা কয়টা বিন্দু বিন্দু নিলাম? চারটা। এই চারটা বিন্দুকে তুমি একটু কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় উঠাও। তো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তুমি যদি উঠাতে চাও, আমাদের কি লাগবে বলো তো? আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ লাগবে, তাই তো? তো ধরলাম এটা আমাদের এক্স অক্ষ হবে আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ হবে। এই দুইটা অক্ষের যে ছেদবিন্দু সেটাকে আমরা কি বলি? মূল বিন্দু, তাই না? এখন আমরা সবগুলা বিন্দুর অবস্থান এখান থেকে সুস্পষ্ট ভাবে জানাই দেবো। যেমন 0,2, 0,2 কোনখানে হবে বলো তো? 0,2 বিন্দুটা কোথায় হবে? এইখানেই 0 আর 2, মানে উপরের দিকে এক ঘর দুই ঘর যাবে, অর্থাৎ এই বিন্দুটা, এটা হচ্ছে 0,2 বিন্দুটা। স্থানাঙ্কটা লেখা উচিত, আমি পরে লিখতেছি। এটা দেখো 2,4, 2,4 মানে কি? এক্স অক্ষে পজিটিভ দিকে দুই ঘর আর এদিকে 1 2 3 4, অর্থাৎ এই বিন্দুটা। দেখো এই যে এইটা একটা বিন্দু আর এটা একটা বিন্দু। এরপরটা দেখো আমি দিচ্ছিলাম -6, -4। আচ্ছা এটা দেখো তো, -6 মানে কোন দিকে হবে? দেখো 1, মানে এক্স এর বাম দিকে 6 ঘর যাবে, 2 3 4 5 6। আর -4 যেহেতু ওয়াই নিচের দিকে 4 ঘর যাবে, 1 2 3 4। ঠিক আছে? এই বিন্দু এই বিন্দু এই বিন্দু। এখন 10,12 এটা কোথায় হবে? এক্স এর পজিটিভ দিকে 10 ঘর, ওয়াই এর পজিটিভ দিকে 10 ঘর, অর্থাৎ এইদিকে 2, এটা হবে 3 4 5 6 7 8 9 10। আর 12 মানে উপরে যাবে হচ্ছে এই হচ্ছে 1 2 3 4 3 4 5 6 7 8 9 10 11 12, এই হচ্ছে বিন্দুটা। এখন তুমি যদি এই বিন্দুগুলোকে তুমি যোগ করে দাও, এই বিন্দুগুলোকে তুমি যোগ করে দাও, তাহলে তুমি অবশ্যই কি একটা সংযোগ রেখা পাবা। আর রেখাটা দেখতে এমন হবে, দেখো তো, এই যে এমন পাবা না তুমি রেখাটা? বলো তো, তুমি এরকম একটা রেখা পাবা, সরল রেখা পাবা। এখন এই সরল রেখাগুলো কি কি বিন্দু দিয়ে জানি তৈরি হচ্ছিল? 0,2। দেখো 0,2, এই বিন্দুটা দেখো তো কি ছিল? 2,4, এটা ছিল 2,4। এখন এই বিন্দুটা কত ছিল? এটা হচ্ছে 10,12, 10,12। আচ্ছা, আর এই বিন্দুটা ছিল যে নেগেটিভটাতে না, -6, -4। এখন এই সরলরেখাটা আরো এরকম ভাবে বিস্তৃত। তোমরাই বলো, এই সরল রেখাটা কয়টা বিন্দু নিয়ে তৈরি হচ্ছে? আমরা তো চারটা বিন্দু নিয়ে বের করে ফেলছি, বাট এখানে তো শুধু চারটা বিন্দুই নাই। এই যে এটাও কি একটা বিন্দু? এই সরলরেখার উপরস্থ একটা বিন্দু। এটাও কি এই সরলরেখার উপরস্থ একটা বিন্দু? যেমন এটা কি? এটাও সরলরেখার উপরস্থ একটা বিন্দু। সোজা ভাষায় কি জানো? এই চারটা বিন্দুর থ্রুতে আমরা যে সরলরেখাটা পাচ্ছি, এই সরলরেখাটাতে আরো অনেকগুলা বিন্দুই আছে। এই সরলরেখাটাতে আরো অনেকগুলা বিন্দুই আছে। এখন যেই বিন্দুগুলা এই সরলরেখার উপর অবস্থান করে, তারা সবাই একটা শর্ত মেনে চলে। তারা সবাই একটা কি শর্ত মেনে চলে? যেমন আমার এই সরলরেখাটা কি এই বিন্দুগুলো দিয়ে তৈরি হয়েছে না? তোমরা কি বলতে পারো এই বিন্দুগুলোর মধ্যে একটা কমন বৈশিষ্ট্য আছে? এই বিন্দুগুলোর মধ্যে একটা কমন বৈশিষ্ট্য আছে, দেখি তোমরা কেউ বলতে পারো কিনা। বৈশিষ্ট্যটা কি? আমরা তো জানি যে আমাদের প্রথম যে মানে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়
যে প্রথম ডাটাটা সেটা হচ্ছে আমাদের এক্স এর মান, আর পরের ডাটাটা কি আমাদের ওয়াই এর মান। তুমি যদি একটু ভালো করে তাকাও 0,2, 2,4, -6, -4, 10,12, অর্থাৎ ভুজের থেকে আমাদের কোটি সবসময় 2 বেশি। দেখো 0 থেকে 2, 2 থেকে 4, -6 এর থেকে 2 বেশি হলে কত হবে? -4। 10 এটা কত? 12। 10 এটা কত? 12, 2 বেশি হলে। তার মানে আমরা বলতে পারতেছি আমাদের কোটির মানটা সবসময় x এর থেকে 2 বেশি হয়। কোটির মানটা x এর থেকে 2 বেশি হয়। এই যে এই বিন্দুগুলা থেকে আমরা এই একটা কি শর্ত বের করে ফেলছি, আমরা এই শর্তটা বের করে ফেলছি। এখন এই যে এই সরলরেখার উপর যে বাকি বিন্দুগুলা যেগুলা হচ্ছে আমি এমনি নির্দেশ করতেছি, ধরো এই বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দুটা, যারাই এই সরলরেখার উপর অবস্থান করতেছে প্রত্যেকটা বিন্দুই এই শর্তটা মেনে চলবে। যেমন আমি বলি এই যে এই বিন্দু কি এই সরলরেখার উপর অবস্থান করে? না, কারণ দেখা যাবে কি এই বিন্দু দেখা যাবে ভুজ আসবে কত, ধরো হচ্ছে 16, 17, আর কোটি আসবে হচ্ছে আনুমানিক হচ্ছে 8, সাপোজ হচ্ছে 16,8 আমি যদি বলি, দেখো তো 16,8, 16,8 কি এই বৈশিষ্ট্য ফলো করে? অর্থাৎ দেখো 8 কোটির মান কি ভুজের থেকে 2 বেশি? না, এরকম তো না। 16 কোথায়? তাহলে 16 যদি কত হইতো 18, 16, 18 যে 2 বেশি, কোটির মানটা ভুজের থেকে 2 বেশি আসবে। তাহলে দেখা যেত যে 18 মানে কি এইদিকে চলে আসতো, ওই যে 16, 18, তাহলে অবস্থান করতো কোনটা? অবস্থান করতো 16,18। কারণ এইটা এই এই বিন্দুটা y = x+2 মেনে চলে, তাই না? এই বিন্দুর কোটির মান ভুজের থেকে 2 বেশি, বাট এটার ক্ষেত্রে তো এটা না, এই কারণে এই সরলরেখার উপর অবস্থান করে না। আলটিমেটলি আমি তোমাদের আসলে কি বুঝাচ্ছি জানো? আলটিমেটলি আমি তোমাদের বুঝাচ্ছি আজকে হচ্ছে সঞ্চার পথ। সঞ্চার পথ, পথ মানে কি? চলার পথ, তাই না? আমাদের এই যে এই রেখাটা একটা সঞ্চার পথ, এই রেখাটা একটা সঞ্চার পথ। এরকম ভাবে চিন্তা করা হয়, ধরো এখান থেকে একটা বিন্দু, ওই বিন্দুটাই যদি এভাবে ট্রাভেল করতেছে, ওই বিন্দুটা এভাবে কি করতেছে? ট্রাভেল, অর্থাৎ সে এভাবে চলা শুরু করলো, ঠিক আছে? তো চলা শুরু করলে আমরা এরকম সরলরেখাটা পাচ্ছি। তো এই বিন্দুগুলো কি একের সময় এক একটা বিন্দুতে অবস্থান করছিল, বা এভাবেও ধরে নেওয়া যায় অনেকগুলা বিন্দু মিলে এই সরলরেখাটা গঠন করছে, বাট যে কোনো বিন্দু মিলে তো আর এই সরলরেখার উপর অবস্থান করতেছে না, বা এই সরলরেখাটা গঠন করে নাই। কোন বিন্দুগুলা এই সরলরেখা গঠন করছে? যেই বিন্দুগুলা কোটির মান হবে ভুজের থেকে 2 বেশি, তারাই এই সরলরেখাটা গঠন করছে, তারাই এই সরলরেখাটা গঠন করেছে। তো ওই বিন্দুগুলা শর্তটাই এটা না? ওই বিন্দুগুলা মিলে যে পথ গঠন করলো ওইটাকে আমরা বলি সঞ্চার পথ। ওইটাকে আমরা কি বলি? সঞ্চার পথ। এই যে সঞ্চার পথের তোমরা যদি বইয়ের কোনো ডেফিনেশন দেখো, বইয়ের ডেফিনেশনে তুমি এরকম পাবা যে সঞ্চার পথ হচ্ছে নির্দিষ্ট শর্ত মেনে কোনো বিন্দুর চলার পথ। অর্থাৎ কোনো বিন্দু যদি এভাবে চলে যে সবসময় ওই বিন্দুগুলাই, মানে বিন্দুগুলার ওই মান এটাই হবে y = x+2, মানে এটা তো একটা এক্সাম্পল দিচ্ছি আর কি। এই শর্ত মেনে চলে দেখো এরকম একটা সরলরেখা পাওয়া যাচ্ছে, এরকম একটা সরলরেখা পাওয়া যাচ্ছে। তো এইরকম পথকে আমরা বলি হচ্ছে সঞ্চার পথ। এখন সঞ্চার পথে দেখো কি থাকবে? এক বা একাধিক শর্ত অনুযায়ী বিন্দু সমূহের সেটটাই হচ্ছে সঞ্চার পথ। বিন্দু সমূহের সেট মানে দেখো সঞ্চার পথে অনেকগুলো বিন্দুই থাকতে পারে, বাট মেন কথা হচ্ছে প্রত্যেকটা বিন্দুই একটা একটা বা একাধিক শর্ত মেনে চলবে, বুঝে গেছে? যেমন এইটা কি সরলরেখা, সরলরেখা একটা সঞ্চার পথ। এই সরলরেখার বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা বিন্দু এই শর্ত মেনে চলবে, অর্থাৎ কোটির মান x এর থেকে 2 বেশি আসবে। তোমার কাছে যদি এরকম কোন সরলরেখা থাকে, তো এই সরলরেখাটার উপর কি অনেকগুলো বিন্দু আছে না এরকম, তাই না? এই প্রত্যেকটা বিন্দুই এই সরলরেখা গঠনের জন্য বা এই সঞ্চার পথটার জন্য একটা বা একাধিক, এখানে একটাই হবে, একটা সাধারণ শর্ত মেনে চলবে। এই বিন্দুটা, সাপোজ এই বিন্দুটা যে শর্ত মেনে চলবে, বাকি সব বিন্দুগুলাই এই শর্ত মেনে চলবে। এটাই হচ্ছে সঞ্চার পথের বৈশিষ্ট্য। তো সঞ্চার পথ দিয়ে তুমি কি সবসময় সরলরেখা পাবা? না, সঞ্চার পথ দিয়ে তুমি যে কোনো চলার পথটাই পাবা। যেমন আমাদের সব থেকে আমাদের অনেক ফেমাস বা পরিচিত একটা বিষয় হচ্ছে বৃত্ত, তাই না? যেমন বৃত্ত কিন্তু একটা কি বলতো সঞ্চার পথ। বৃত্ত কি বলতো একটা সঞ্চার পথ। কারণ এটা যদি আমাদের কেন্দ্র হয়, এটা যদি আমাদের সেন্টার পয়েন্ট হয়, আমরা জানি
বৃত্তের বৈশিষ্ট্যটা কি? পরিধির ওপর যে কোনো বিন্দু থেকে তার দূরত্ব সবসময় সেম হবে, অর্থাৎ এই বিন্দুটার আর কেন্দ্রের দূরত্ব সবসময় কি হবে? ব্যাসার্ধের সমান, সেম। আবার এইখানে যদি আরেকটা বিন্দু হয়, এই দূরত্বটাও কি হবে? সেম। এরকম ভাবে এই যে নির্দিষ্ট বিন্দু একটা কেন্দ্র, আর আমার চলার পথটা যদি এমন হয় সবসময় আমি সেম দূরত্ব মেনটেন করব। সেম দূরত্ব যদি মেনটেন করতে চাই, ধরো যে এতটুকু দূরত্বটা, হ্যাঁ, আর এইটাই আমি মেনটেন করবো সবসময়, আমি যেখানে যাই যেন আর হয়। সাপোজ দেখো আমি যদি এদিকে চলে যাই, তাহলে তো আর থাকবে না, এখন দূরত্বটা কি হয়ে যাবে বলতো? এই যে আগে ছিল এতটুকু, এখন হয়ে যাবে এতটুকু, বেড়ে যাবে না? এই আর যদি মেনটেন করতে চাই তাহলে অবশ্যই দেখা যাবে কি আমাকে এরকম ভাবে ঘুরে আসতে হবে, যদি অনেক বাঁকা হয়েছে যে এরকম, তখন আমার চলার পথটা দেখতে এরকম বৃত্তাকার হয়। বুঝা গেছে? তো এইখানে সত্যটা কি? এখানে সত্যটা হচ্ছে আমার যে চলার পথের প্রত্যেকটা বিন্দু, এই যে প্রত্যেকটা বিন্দুই এই যে কেন্দ্র থেকে সমান দূরত্বে থাকতেছে, সমান দূরত্বে থাকতেছে, এইটাই তখন ওর শর্ত। বুঝা গেছে? তো এরকম ভাবে দেখবা যে বৃত্ত আসতে পারে। তারপর তোমরা ইন্টারমিডিয়েটে এখন আছে তোমাদের কনিক নামে একটা চ্যাপ্টার আছে, সেকেন্ড পেপারের 6th চ্যাপ্টার, ওইখানে দেখতে পারবা যে এরকম ভাবে থাকে হচ্ছে পরাবৃত্ত, ঠিক আছে? তারপর তোমার এরকম ভাবে থাকবে হচ্ছে উপবৃত্ত। এরা সবাই এক একটা সঞ্চার পথ। তো এই সঞ্চার পথের প্রত্যেকটা বিন্দুই কোনো না কোনো একটা শর্ত মেনে চলবে, ঠিক আছে? ওই শর্ত মেনে চলার কারণেই ওদের এই চলার পথটা দেখতে এরকম হবে, কখনো এমন হবে, কখনো পুরো বৃত্ত হবে, কখনো সরল রেখা হবে, কখনো এরকম উপবৃত্ত হবে। বুঝে গেছে? তার মানে ওই শর্তের কারণে ওদের এক এক রকম শেপ হয়। তো এইটা দেখো আমাদের বইয়ে যেটা ছিল যে সঞ্চারপথটা হচ্ছে কি, যে সঞ্চারপথ হচ্ছে কোনো নির্দিষ্ট শর্ত মেনে কোনো বিন্দুর চলার পথ। একটা বিন্দু যদি সবসময় একটা শর্ত মেনে চলে তাহলে একটা চলার পথ পাবা, ওই চলার পথে তো অনেকগুলো বিন্দুই আছে, বাকি বিন্দুগুলাও ওই একই শর্ত মেনে চলবে। যেমন এটা সঞ্চার পথ হচ্ছে কি বলতো? বিন্দু সমূহের সেট, এই কথাটা ইম্পর্টেন্ট। সঞ্চার পথ হচ্ছে কি? বিন্দু সমূহের সেট, অনেকগুলা বিন্দু মিলে একটা রাস্তা, ওই রাস্তায় তারা সবাই এক বা একাধিক শর্ত অনুযায়ী মেনে চলবে, শর্ত অনুযায়ী চলবে। তো এখন দেখো আমরা কিভাবে সঞ্চার পথ নির্ণয় করব। তো সঞ্চার পথ নির্ণয় করার জন্য 2 নম্বরটার দিকে একটু তাকাও আগে, এক পরে। তো আমরা তো এখানে একটা কথা বললাম যে দেখো সঞ্চার পথ হচ্ছে বিন্দু সমূহের সেট। সঞ্চার পথে অনেকগুলো বিন্দু আছে, প্রত্যেকে কি একটা শর্ত মেনে চলে। এখন যখন আমাকে সঞ্চার পথ নির্ণয় করতে বলবে, আমরা ধরে নিব যে ওই সঞ্চার পথে অনেকগুলো বিন্দুর মধ্যে একটা বিন্দু ধরে নেব এক্স কমা ওয়াই, একটা বিন্দু কি ধরে নেব? এক্স কমা ওয়াই। তো আমাকে তো কোনো না কোনো শর্ত বইয়ে দেওয়াই থাকবে, নাহলে তো আমি সমীকরণ বানাতে পারবো না। তোমাকে হয় ডিরেক্ট দেওয়া থাকবে, না হয় এমন ভাবে বলা থাকবে যে শর্ত তুমি আগে থেকে জানো, ঠিক আছে? তো তুমি সঞ্চার পথের যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক ধরে নিবা, কথার কথা ধরবা পি হচ্ছে এক্স কমা ওয়াই। তারপর ওই শর্ত অনুসারে আগাবো আমরা, আগাইলে আমরা এক্স ওয়াই সম্বলিত একটা সমীকরণ পাবো, ওইটাই হচ্ছে সঞ্চার পথের সমীকরণ। আর আরো বেটার হয় তুমি যদি চিত্র এঁকে নিতে পারো, যেই তথ্য দেওয়া বা শর্তটা দেওয়া ওই শর্তের ভিত্তিতে চিত্র অঙ্কন করা লাগবে। এটা সবসময় নেসেসারি না, বাট চিত্র আঁকলে ভালো হয়, ঠিক আছে? চিত্র এঁকে দিতে পারলে ভালো হয়, বাট একদমই নেসেসারি না। বাট তুমি যদি এমন হয় যে তুমি চিত্রটা বুঝতেই পারতেছো না, হ্যাঁ, তাহলে অঙ্ক করা নিয়ে একটা ডাউট থাকবে যে তুমি কিভাবে অঙ্ক করছো, বাট চিত্রটা অতটা ইম্পর্টেন্ট না, বাট দিলে অনেক ভালো হয়। আবার বলতেছি, দিলে অনেক ভালো হয়। তো কিভাবে সমীকরণটা বের করব? আমরা সঞ্চার পথের যে কোনো একটা বিন্দুকে ধরে নেব, এই বিন্দুটা যেই শর্ত মেনে চলবে, সঞ্চার পথে সবাই তো সেই শর্ত মেনে চলে। তো সঞ্চার পথে সবগুলা বিন্দু নিয়ে আমাদের ডিল করতে হবে না, আমাদেরকে ডিল করতে হবে একটা বিন্দু এক্স কমা ওয়াই ধরে নেব, বিন্দুটার ভুজার কোটিতে দেওয়া থাকবে না, আমরাই ধরে নেব। দেন ওই এক্স কমা ওয়াই দিয়ে শর্ত যদি আমরা বসাই তাহলে আমরা একটা সমীকরণ পাবো, এটা সঞ্চার পথের সমীকরণ। তো চলো আমরা যদি একটু প্রথমে দেখি যে এরকম যে কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত আর ব্যাসার্ধের বৃত্তের, তোমাকে এটা বলে দিচ্ছে বৃত্তের সঞ্চার পথের সমীকরণ। আচ্ছা এখন আমাকে দেখো এখানে বলে দিচ্ছে বৃত্ত, সবার আগে শর্তটাকে একটু আইডেন্টিফাই করে রাখবা। শর্তটা কি? যেহেতু এটা বৃত্ত, এখানে কোনো স্পেসিফিক শর্ত দেয় নাই, বাট আমরা জানি বৃত্তের ক্ষেত্রে কি হয়। বৃত্তের শর্তটা হচ্ছে যে কেন্দ্র হতে, বৃত্ত যেহেতু একটা সঞ্চার পথ, এমন তাই না?
তো এই যে এই সঞ্চারপথের প্রত্যেকটা বিন্দুর কেন্দ্র থেকে এই সঞ্চারপথের প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কি হবে বলতো? এই দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব, এই যে সঞ্চারপথের প্রত্যেকটা বিন্দুর দূরত্বটা সেম আসবে। তো কেন্দ্র হতে প্রতিটি বিন্দুর দূরত্ব, তাই না? এই শর্তের উপর বেস করে দেখো আমরা কি করি। আমাদেরকে এখানে বলে দিচ্ছে যে আমাদের কেন্দ্র মূল বিন্দুতে, অর্থাৎ আমাদেরকে কেন্দ্রটা দিয়ে দেওয়া এটা হচ্ছে 0,0, আর ব্যাসার্ধটা বলে দেওয়া যে আর, এই যে এই হচ্ছে ব্যাসার্ধ আর, এই প্রত্যেকটা ডিস্টেন্সই আর। এখন সঞ্চারপথের সমীকরণ বের করতে হবে। তো তোমাকে অবশ্যই এই সঞ্চারপথের উপরস্থ যে কোনো একটা বিন্দু নিতে হবে, যে কোনো একটা বিন্দু, ওইটাকে আমরা ধরবো কি x, y। এখন অফিসিয়ালি লেখার জন্য আমরা এখানে লিখবো কি, ধরি সঞ্চারপথের বিন্দু সমূহের যে কোনো একটি বিন্দু P, যেটা হচ্ছে x, y, এটা আমরা ধরে নিলাম। আমাদের যে কোনো একটা বিন্দু হচ্ছে x, y, বাকি সব বিন্দুটাই এই x, y দ্বারা রিপ্রেজেন্ট হচ্ছে। ঠিক আছে? তো কি বললাম, যেহেতু আমাদের সবগুলা বিন্দু কেন্দ্র থেকে সেম দূরত্বে, তার মানে এই যে সি থেকে যে পি বিন্দুটা, একটা বিন্দু নিলাম তাই না, র্যান্ডমলি একটা বিন্দু নিলাম সি থেকে পি, এই ডিসটেন্সটা কি হওয়া উচিত, যে প্রশ্ন মতে সি পি ইকুয়াল টু আর, এই যে শর্তটা। ঠিক আছে? এখন দেখো তুমি সিপি বের করো তো। সিপি অর্থাৎ এই যে সি আর পি, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি হয় বের হয়, একটা যদি 0, 0 আর একটা x, y যদি হয়, তাহলে লিখবো হচ্ছে √x - 0 হোল স্কয়ার প্লাস এরপর y - 0, ওই যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সেটা, ইকুয়াল টু আসবে হচ্ছে আর। বোঝা যাচ্ছে? এখন তাহলে আমরা কি করব বলো তো, পরের লাইনে বর্গ করে দেব। তো এখানে আসবে শুধু x স্কয়ার, এখানে আসবে শুধু y স্কয়ার, এটা বর্গ করে দিলে হয়ে যাবে আর স্কয়ার। তুমি কি করে ফেলছো জানো, তুমি এই যে সঞ্চারপথের সমীকরণটা বের করে ফেলছো। বুঝে গেছে? এটাই সঞ্চারপথের সমীকরণ। দেখো শর্তগুলো দেখো, যে প্রদত্ত তথ্যের আলোকে আমরা একটা চিত্র আঁকার চেষ্টা করছি। আচ্ছা, তারপর যে কোনো একটা বিন্দু ধরে নিলাম, সঞ্চারপথের উপর তো অনেকগুলো বিন্দুই হবে, এর মধ্যে একটা বিন্দু হচ্ছে x, y, তাহলে বাকি সব বিন্দুই যেহেতু একটা শর্ত মেনে চলবে, এই x, y যেহেতু সঞ্চারপথেরই, তাহলে ও এই নির্দিষ্ট শর্ত মেনে চলবে। দেন শর্তটা কি, সি থেকে পি অর্থাৎ কেন্দ্র থেকে এই দূরত্বটা কি আসবে বলতো, কেন্দ্র থেকে এই দূরত্বটা আসবে হচ্ছে আর, এই হচ্ছে শর্ত। দেন শর্ত মেনটেন করে আমরা বসাই দিচ্ছি, যেটা পাবো এক্স ওয়াই সম্বলিত, সবসময় মনে রাখবা এই যে এক্স ওয়াই সম্বলিত সমীকরণটাই হচ্ছে কি তোমার সঞ্চারপথের সমীকরণ। এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আচ্ছা, তো এখন দেখো আমাদের 1 নম্বর প্রশ্ন, আগেটা তো প্রশ্ন ছিল না, জাস্ট একটা কনসেপ্ট ছিল যে এরকম যদি দেওয়া থাকে তাহলে কিভাবে কি করতে হবে। তো এটা হচ্ছে আমাদের অনুশীলনী শুরু হচ্ছে 1 নম্বর প্রশ্ন দিয়ে, এরকম যে 2,-1 এই বিন্দু থেকে যে সেটের এই যে সেট দিয়ে কি বোঝাচ্ছে জানো, সেট দিয়ে তো বুঝায় অনেকগুলা বিন্দু বুঝাচ্ছে, সঞ্চারপথের বিন্দুগুলাকে বুঝাচ্ছে। ঠিক আছে, সঞ্চারপথের সকল বিন্দুগুলাকে বুঝাচ্ছে। তো যে সেটের বিন্দু সমূহের দূরত্ব 4 একক, দূরত্বটা কত আসবে, 4 একক আসবে, সেই সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ তোমার কাছে একটা বিন্দু আছে, ধরো এই হচ্ছে বিন্দুটা 2,-1। এখন তোমার যে সঞ্চারপথটা হবে, ওই বিন্দুগুলা সবাই এই বিন্দু থেকে, যে 2,1 বিন্দু থেকে 4 একক দূরত্ব মেনটেন করবে সবসময়। অর্থাৎ ধরো তোমার একটা বিন্দু যদি এখানে হয়, এই দূরত্বটা যদি 4 হয়, আর একটা বিন্দু 4 যেহেতুই হতে হবে, অর্থাৎ দূরত্ব সেম আসবে। সেম আসতে গেলে দেখবা কি এরকম বৃত্তই হয়ে গেছে, কারণ
এই যে এখন এইদিকে যাও, তুমি দূরত্ব পাবা 4, তুমি এইদিকে যাও, এই যে দূরত্ব, এই যে এই বিন্দু থেকে এই এই যে নির্দিষ্ট বিন্দুর দূরত্ব পাবা 4, আবার ওই নির্দিষ্ট বিন্দু থেকে এই দূরত্ব তুমি পাবা হচ্ছে 4। এভাবে যদি সঞ্চার পথের সবাই 4 মেনটেন করে তাহলে দেখা যাবে বৃত্ত ছাড়া আর কিছুই আসবে না, তাই না? আচ্ছা, তো এখন তাহলে আমরা কিভাবে অঙ্ক করব? আমরা অঙ্ক তাহলে এভাবে করব, এখানে তো আর এটা না, এখানে আর এটা না দেখালেও চলবে, এটা তো বৃত্তই আসবে বোঝা যাচ্ছে। তাহলে আমরা ধরবো যে ধরি ওই যে সবার আগে একটা বিন্দু ধরে নিতে হবে, সঞ্চার পথের উপরস্থ একটা বিন্দুকে তোমার ধরে নিতে হবে এক্স কমা ওয়াই সম্বলিত, তাই না, ভুজার কোটি। যে সঞ্চার পথের, দেখো এটা, যে সঞ্চার পথের বিন্দু সমূহের মধ্যে যে কোনো একটা বিন্দু হচ্ছে পি এক্স কমা ওয়াই। আচ্ছা, এখন প্রশ্নে কি বলা হচ্ছে যে এই বিন্দু থেকে সঞ্চার পথের সবগুলো বিন্দুর দূরত্ব আসবে হচ্ছে 4 একক, 4 একক, ঠিক আছে? তো আমরা কি লিখতে পারি যে সুতরাং প্রশ্ন মতে আমাদের যদি ধরো এই বিন্দুটা যদি হয় হচ্ছে 2, -1, তো আমরা কি লিখতে পারি তাহলে, এই যে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা আসবে হচ্ছে সবসময় 4, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আসবে 4। তো আমরা কিভাবে দেখবো, √x-2, এই দুটা বিন্দুর দূরত্ব কিভাবে বের করে, দুটা বিন্দুর দূরত্ব বের করার সূত্র তোমরা জানো, সূত্রটা আর কি। তো y+1 হোল স্কয়ার ইকুয়াল টু আসবে কত বলো তো, 4। এটাই দেখো সত্যটা না, এটাই তুমি সলভ করো, তোমার অ্যান্সার হয়ে যাবে। আমরা তাহলে বর্গ করে দিই, তাহলে x-2 হোল স্কয়ার প্লাস y+1 হোল স্কয়ার ইকুয়াল টু 16। এখন তুমি যদি ভাঙো, না ভাঙলে এখানে রেখে দাও তাও চলবে, এটাও তোমার অ্যান্সার হবে, এটাও তোমার অ্যান্সার হবে এতটুকু। তুমি মন চাইলে এটাকে ভেঙেও লিখতে পারো যে এক্স স্কয়ার হ্যান ত্যান, তা আমি সাজেস্ট করবো আর না ভাঙলে চলবে, ভেঙে লিখলেও কোনো সমস্যাটা নাই, ঠিক আছে? তাহলে এটাকেও অ্যান্সার দেখা যায়, এতটুকুটাকেও। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। তো আমি পরের অঙ্কটা যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস একটু বলতে চাই। কি বলতে চাই? তো তোমরা তো জানো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। যদিও আমি এখন যে কথাটা বলতে চাই এটা আমাদের 3.5 এমনি চলে আসবে, তখন তোমরা আরো ভালোভাবে জানতে পারবা। তাও একটু আগে থেকে বলে দিই যে ধরো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তোমরা এক্স অক্ষের উপর যে কোনো একটা বিন্দু নাও, তো এই বিন্দুটা নাও, আবার এই বিন্দুটা নাও, এই বিন্দু নাও, এই বিন্দু নাও, অথবা এই বিন্দু নাও, এটা নাও, এটা নাও, যেটা নাও, যেমন নামকরণ করো, ধরো এটা 2,0, এটা ধরো হচ্ছে 4,0, এটা ধরো হচ্ছে 8,0, তাই না? আবার এদিকে যদি আসো, ধরো এটা হচ্ছে -5,0, তুমি যদি এটা লেখো যে -8,0, এরকমই তো আসবে। তুমি দেখতে পাবা যে এক্স অক্ষের উপর আমাদের সবসময় কোটির মানটা 0 হয়। তো আমরা এক্স অক্ষের সমীকরণ, দেখো খেয়াল করো, সঞ্চার পথ বুঝো, এক্স অক্ষ কি একটা সরলরেখা, এক্স অক্ষ কি বলতো একটা সরলরেখা, সরলরেখা মানে কি, এক্স অক্ষ একটা সঞ্চার পথ, তাই না? এই সঞ্চার পথের বৈশিষ্ট্যটা কি, সকল বিন্দুগুলা, এই যে এই সঞ্চার পথের উপর অবস্থিত যে কোনো বিন্দুই কোটির মানটা 0 আসবে। তাহলে আমরা লিখতে পারি এক্স অক্ষ যেই সঞ্চার পথ তার বিন্দু সমূহের কোটি সব সময় 0। কি এটা বলা যায় না? তার মানে শর্তটা কি, শর্তটা হচ্ছে যদি সঞ্চার পথের উপরস্থ যে কোনো একটা বিন্দু হয় এক্স কমা ওয়াই, তাহলে দেখো আমরা যে এই এক্স অক্ষের সমীকরণটা বের করব কি হবে, যে সঞ্চার পথের উপরস্থ যে এই সঞ্চার পথের যে কোনো একটি বিন্দু, যে কোনো বিন্দু এক্স কমা ওয়াই হলে, তাহলে শর্তটা কি আসবে, শর্ত হচ্ছে সবসময় কোটি 0 আসবে, y = 0। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ যে সঞ্চার পথ তার সমীকরণ, অর্থাৎ এক্স অক্ষের সমীকরণ বুঝে গেছে?
তুমি যদি একটু ভালো করে তাকায় বলো যে ধরো ওয়াই অক্ষের উপর দেখো তুমি, আচ্ছা দেখো এক্স অক্ষের উপর তো 0,0 আছে তাই না? দেখো যে এই বিন্দুটা কি এক্স অক্ষের উপর অবস্থান করে না? দেখো কোটির মান তো 0 আসছে। আচ্ছা এখন দেখো ওয়াই অক্ষের উপর যেহেতু অবস্থান করে কোন একটা বিন্দু, ধরো 0,5, এরপরটা হইতে পারে যে 0,8, এরপরটা হইতে পারে ধরো 0,-10। ওয়াই অক্ষের উপর যে বিন্দুগুলো অবস্থান করে তাদের সবার ভুজের মানটা 0 আসবে। তাহলে এটাও কি একটা সঞ্চার পথ না? তো এই সঞ্চার পথের শর্তটা কি আসবে? এই সঞ্চার পথে যে কোনো একটা বিন্দু যদি হয় x, y, তাহলে ওই বিন্দুটার x = 0 আসবে। এইটা যে সমীকরণ, এই সমীকরণটা আসলে y অক্ষের সমীকরণ। আই হোপ তোমরা বুঝতে পারছো। তো আজ থেকে তোমরা কখনো যদি দেখো যে কোথাও লেখা যে এটা এক্স অক্ষ, তাহলে তুমি লিখতে পারো এক্স অক্ষ ঠিক আছে, এটা এক্স অক্ষ ঠিক আছে, বাট এইটার যে সমীকরণটা আসবে, এই সঞ্চার পথের সমীকরণটা আসবে y = 0, y = 0। আর এইটা যে আমাদের ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষ ঠিক আছে, বাট এটা সঞ্চার পথের সমীকরণটা আসবে হচ্ছে আমাদের x = 0। তো আজ থেকে আমরা এক্স ওয়াই না লিখে যদি এভাবে লিখি, দেখো তো তোমার কি কোনো সমস্যা হবে? এভাবে যদি লিখি কোনো সমস্যা হবে? এটা কিন্তু আমাদের পরবর্তীতে কনসেপ্টটা প্রায় লাগবে, বুঝে গেছে? আমরা এরপর থেকে এক্স অক্ষ ওয়াই অক্ষ এসব লিখবো না, মানে আমি লিখবো না, দেখবো এরকম হুট করে লিখবো যে y = 0, এরপর লিখবো যে x = 0। আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এই কথাগুলো বললাম যে এই অঙ্কটা সলভ করার জন্য। এখানে বলা হচ্ছে যে 2,0 বিন্দু থেকে একটা সেটের বিন্দু সমূহের দূরত্ব x, 0 রেখা থেকে তাদের দূরত্বের 3 গুণ। এখানে কি কি বললো? তোমার কাছে এখানে একটা র্যান্ডম বিন্দু আছে, এখানে একটা র্যান্ডম বিন্দু আছে, তো আমরা ধরে নিচ্ছি এই বিন্দুটা হচ্ছে এ। আর আমাদের একটা সেটের বিন্দু সমূহ আছে, অর্থাৎ সঞ্চার পথের অনেকগুলা বিন্দু আছে। ওই বিন্দু সমূহ আমরা ধরলাম হচ্ছে একটা বিন্দু হবে x, y। লেখা কি দেখা যায়? হ্যাঁ। তো এই বিন্দু থেকে তাহলে আমাদের সঞ্চার পথের যে অনেকগুলা বিন্দু, তাদের মধ্যে থেকে একটা হচ্ছে x, y। তো এদের দূরত্বটা, তো এ থেকে p এর দূরত্ব x = 0 রেখা। আমাকে বলো তো x = 0 রেখা মানে কি? x = 0 রেখা মানে মাত্রই আমরা শিখে আসলাম যে x = 0 হয় আমাদের y অক্ষ। এটা আমাদের কি বলতো? y অক্ষ। তার মানে এটা কিন্তু বইয়ে ডাইরেক্ট y অক্ষ বলে না, এভাবে ঘুরাই দিচ্ছে, এভাবে ঘুরাই দিচ্ছে। তো y অক্ষ থেকে তাদের দূরত্বের 3 গুণ। তাদের বলতে বিন্দু সমূহের সেট বোঝাচ্ছে, বিন্দু সমূহ অর্থাৎ সঞ্চার পথ বোঝাচ্ছে, ঠিক আছে? তো সঞ্চার পথের দূরত্বের 3 গুণ। আচ্ছা আচ্ছা, আমি আরেকবার পড়ে দিই কি বোঝাচ্ছে। যে এই বিন্দুটা থেকে সঞ্চার পথের অনেকগুলো বিন্দুর মধ্যে একটা বিন্দু হচ্ছে পি। তো এই বিন্দু থেকে যে পি এর দূরত্ব, সেটা ওয়াই অক্ষ থেকে আবার সেই পি, যেহেতু তাদের মানে সঞ্চার পথের, ওয়াই অক্ষ থেকে পি দূরত্বের 3 গুণ। বুঝে গেছে? তার মানে আমি যদি সংক্ষেপে বলি, ওয়াই অক্ষ থেকে দেখো তো এই ওয়াই অক্ষ আর পি দূরত্ব কত হবে? আমরা জানি যে কোনো একটা বিন্দু যদি হয় আর ওয়াই অক্ষ থেকে যদি দূরত্বটা বলা হয়, তাহলে দূরত্ব হয় কি মডুলাস কোটি। এক্স অক্ষ থেকে বললে হয়তো কি মডুলাস, সরি ওয়াই অক্ষ থেকে বললে হবে মডুলাস ভুজ। আর এক্স অক্ষ থেকে বললে কোনো বিন্দুর দূরত্বটা কি হয় বলতো? এক্স অক্ষ থেকে বললে হয়তো কোটি। মনে পড়ে কিনা আবার একটু যদি মনে করাই দিই যে এটা এক্স অক্ষ, এই বিন্দুটা হচ্ছে ধরো 3,4। এক্স অক্ষ থেকে দূরত্ব কতটুকু দেখো তো? এতটুকু গেছে 3 ঘর, এতটুকু গেছে 4 ঘর, এটা এক্স অক্ষ না? এই যে 4। আবার যদি এটা 3,-4 হইতো, এই যে 3, এতটুকু গেছে হচ্ছে -4। বাট এক্স অক্ষ থেকে দূরত্ব কতটুকু? দূরত্ব তো আর নেগেটিভ হয় না, তো এই যে কোটির মানটা আসতেছে না, তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব কি আসে বলতো? এক্স অক্ষ থেকে দূরত্ব আসবে মডুলাস ওয়াই, মডুলাস ওয়াই। আর ওয়াই অক্ষ থেকে দূরত্বটা কি আসে? মডুলাস এক্স। এটা কিন্তু একদম প্রথম দিনের কনসেপ্ট, তাও একটু মনে করাই দিলাম, ঠিক আছে? ওকে। তো একটু আগে এখন শর্তটা একটু আলাদাভাবে করি যে এই বিন্দুটা থেকে আমার সঞ্চারপথের বিন্দুর দূরত্ব একটা যদি হয় এপি, তাই না? এ থেকে পি দূরত্বটা, আবার ওয়াই অক্ষ থেকে তাদের দূরত্ব, তাদের বলতে সঞ্চারপথের বিন্দুগুলো বোঝাচ্ছে। ওয়াই অক্ষ থেকে সঞ্চারপথের বিন্দু একটা হচ্ছে এক্স, ওয়াই, এইটাই তাহলে বাকিদের শর্তটাই কি ও একাই মেনটেন করবে। তো ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্বটা কত?
ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্বটা আসবে হচ্ছে মডুলাস এক্স, বাট বলা হচ্ছে এই বিন্দু থেকে পি এর দূরত্ব এই ওয়াই অক্ষ থেকে দূরত্বের 3 গুণ, অর্থাৎ ওয়াই অক্ষের দূরত্বের তুমি মডুলাস এক্স পাবা, এটা 3 গুণ করতে হবে, অর্থাৎ এটা ইকুয়াল আসবে। এইটা হচ্ছে শর্তটা। আমি মনে হয় বেশি বোঝাই হচ্ছি, তাই না? আবার একটু ঠান্ডা মাথায় দেখো, যে কোনো একটা বিন্দু থেকে সঞ্চারপথে একটা বিন্দু হচ্ছে এক্স কমা ওয়াই, এই দূরত্ব, ঠিক আছে, এই দূরত্ব হচ্ছে এপি। এখন এইটা হচ্ছে আবার ওয়াই অক্ষ থেকে তাদের দূরত্বের 3 গুণ, তো ওয়াই অক্ষ থেকে দূরত্বটা কি মডুলাস এক্স, তার 3 গুণ হচ্ছে 3, এটাই। তো এখন এটা তো আমি শর্তটা আগে থেকে বের করলাম, এখন একটু ঠান্ডা মাথায় সলিউশন করি। কিভাবে সলিউশন করব বলতো? তো আমরা ধরবো হচ্ছে প্রদত্ত বিন্দুটা হচ্ছে একটা বিন্দু দেওয়া এ 2,0, তো ধরে নেই হচ্ছে কি যে সেটের বিন্দু সমূহের একটি বিন্দু, সেটের বিন্দু সমূহের, আমরা জানি বিন্দু সমূহের সেটকেই বলা হয় সঞ্চারপথটা, তাই না? তো ওইটাই যে সেটের বিন্দু সমূহের উপরস্থ একটি বিন্দু, উপরস্থ একটি বিন্দু পি, যেটা হচ্ছে এক্স কমা ওয়াই, তাই না? আর একটা রেখা দেওয়া, প্রদত্ত একটা রেখা দেওয়া, সেটা কি দেওয়া বলতো? প্রদত্ত রেখার সমীকরণ কি দেওয়া বলতো? এক্স ইকুয়াল টু 0। এখন আমরা জানি এক্স ইকুয়াল টু 0 মানে কি বলতো? যা আসলে ওয়াই অক্ষ। তো প্রশ্নে বোঝাচ্ছে যে এ থেকে সঞ্চারপথের বিন্দুর দূরত্বটা আবার এই অক্ষ থেকে এই দূরত্বের 3 গুণ। তো আমরা কি লিখবো এখন প্রশ্ন মতে? প্রশ্ন মতে এই বিন্দু থেকে সঞ্চারপথের বিন্দুর দূরত্ব এক্স রেখা থেকে তাদের দূরত্ব, তাদের বলতে সঞ্চারপথেরই, তাদের দূরত্বের 3 গুণ। এখন ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে কি? এই যে সঞ্চারপথের বিন্দুর মডুলাস, ওয়াই অক্ষ বললে মডুলাস ভুজ, বাট এই দূরত্বের আবার 3 গুণ, এই যে দেখো 3 গুণ। তো এপি ইকুয়ালস টু 3 মডুলাস অফ এক্স। তো এখন তাহলে আমাকে বলো এপির মান বসাও। এ কি? এ হচ্ছে এটা, পি হচ্ছে এটা, তাহলে √(x - 2) হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার ইকুয়াল টু 3 মডুলাস অফ এক্স। এখন কি করবা বলো তো? স্কয়ার করে দিবা না, বর্গ করে দিবা রুট উঠানোর জন্য, আর ওই মডুলাসটা কি হয়ে যাবে? মডুলাস এক্স এর বর্গ মানে কি? এক্স স্কয়ারই। তো আমরা তাহলে লিখতে পারি যে x - 2 হোল স্কয়ার, এটা আসবে হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে 9x স্কয়ার। এখন তুমি মন চাইলে ভাঙো, x স্কয়ার - 4x প্লাস 4, এটা y স্কয়ার আসবে ইকুয়াল টু হচ্ছে 9x স্কয়ার। তো সবগুলাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে আমরা একবারে কি লিখতে পারি? 9x স্কয়ার x স্কয়ার মিলে হয়ে যাবে 8x স্কয়ার, এরপর y স্কয়ারটা এই পাশে হয়ে যাবে -y স্কয়ার, -4x টা এই পাশে হয়ে যাবে +4x, আর +4 টা এই পাশে হয়ে যাবে -4 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের এই সঞ্চারপথটার সমীকরণ। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। আমাদের একটা বিন্দু ধরে নিতে হবে, যা যা কন্ডিশন এগুলো একপাশে উঠাই নিবা একটু ফর্মালিটিসের জন্য, বাট সব থেকে মেন হচ্ছে শর্তটা। এই শর্তটা যেন ভুল না হয়, তোমার ক্যাচ করতে যেন ভুল না হয়, তাহলে কিন্তু সমীকরণটা ভুল চলে আসবে। ঠিক আছে? তো চলো আমরা পরের একটা করি। এখানে কি বলা হচ্ছে দেখো, এটা বইয়ের 3-4 সালের প্রশ্ন, যে একটা সেট এমন ভাবে গঠন করা হয়েছে যে ওয়াই অক্ষ থেকে এর যে কোনো বিন্দুর দূরত্ব, তার মানে আমরা একটা সেটের বলতে আমরা একটা বিন্দু নেব পি এক্স কমা ওয়াই। আগে একটু রাফ চিন্তা করো, এই বিন্দু থেকে কি বলতেছে? ওয়াই অক্ষ এর দূরত্ব, মানে ওয়াই অক্ষ থেকে এই যে কোনো বিন্দু এক্স কমা ওয়াই এর দূরত্ব। বলো তো ওয়াই অক্ষ থেকে দূরত্ব কি? মডুলাস এক্স না? ওয়াই অক্ষ থেকে দূরত্ব প্রশ্ন বলে দিচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে? দূরত্বটা এই যে মডুলাস এক্স, এটা কে মনে হচ্ছে ভালো করে যদি লিখি, এইটা কি আসবে?
মূল বিন্দু থেকে তার দূরত্বের অর্ধেক। ওই যে সঞ্চার পথের কি হবে বিন্দু, যে ওয়াই অক্ষ থেকে ওই যে কোনো বিন্দুর দূরত্বটা, মূল বিন্দু থেকে তার দূরত্ব, তার বলতে যে ওই সঞ্চার পথে যে কোনো একটা বিন্দু বোঝাচ্ছে তার দূরত্বের অর্ধেক। অর্থাৎ মূল বিন্দু যদি তোমার ও হয় তাহলে ওপি এর অর্ধেক, ও থেকে পি বিন্দুর দূরত্ব তার অর্ধেক। বুঝে গেছে? এইটাই হচ্ছে শর্তটা। তাহলে আমরা শুরু করি অঙ্ক। কি শুরু করব, যে ধরি যে সেটের যে কোনো একটি বিন্দুর, সেটের উপরস্থ যে কোনো একটি বিন্দু হচ্ছে এক্স কমা ওয়াই। ধরি সেটের উপরস্থ যে কোনো একটি বিন্দু পি এক্স কমা ওয়াই। ঠিক আছে? তো আর কি কি বলা হচ্ছে, আর কিছু কিছু বলা নাই। ওয়াই অক্ষ তো আমরা সবাই জানি। তো এখানে আরেকটা জিনিস ধরে রাখি, যে এটা মূল বিন্দুটা আমরা একটু উল্লেখ করে দিই। মূল বিন্দু ও 0,0। প্রশ্ন মতে কি বলা হচ্ছে, প্রশ্ন মতে বলা হচ্ছে যে ওয়াই অক্ষ থেকে সেটের একটা বিন্দুর দূরত্ব, অর্থাৎ ওয়াই অক্ষ থেকে যেহেতু বলা হবে তাহলে এটা আসবে কি মডুলাস অফ এক্স ইকুয়াল টু আসবে কি মূল বিন্দু থেকে ওই দূরত্বের, ওই বিন্দুর যে কোনো একটা বিন্দুর দূরত্বের অর্ধেক। অর্থাৎ ওপি এই হচ্ছে দূরত্ব, এই হচ্ছে তার অর্ধেক। এটাই তোমার শর্ত। তো এটা মুছে ফেলে, এটা তো আমাদের এমনি থিঙ্কিং এর জন্য, থিঙ্কিং করতে হেল্প করলো। এখন আমরা এটা বসাই দিই, কি আসবে। তো এই হলো মডুলাস অফ এক্স, এই হচ্ছে হাফ। ওপি কিভাবে বের করে, ও আর পি, তাই না, রুট ওভার এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার। তো এখন আমরা কি করব, পরের লাইনে রুট উঠাই দেব বর্গ করে, মডুলাসটাও এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু, এটা হয়ে যাবে 1/4। আর এখানে কি আসবে দেখো তো, এখানে আসবে হচ্ছে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না, যে রুটটা উঠে যাবে। তো এই হাফ মানে এখন বর্গ হওয়ার পর 1/4, এটা তো সবার সাথে এই পুরোটার সাথে গুণ আকারে আসছে, এই জন্য গুণ আকারে। আর এখানে যা যা হওয়া উচিত, এই যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, রুটটা আর লিখলাম না। এখন কি করবো বলো তো, আর গুণন করব। তো আর গুণন করলে এখানে কি আসবে দেখো তো, 4x² ইকুয়াল টু, এই যে 4টা এখানে যে গুণ হয়ে যাচ্ছে, তো এখানে হয়ে যাবে x² প্লাস ওয়াই স্কোয়ার। তো আলটিমেটলি লেখা যাবে কি দেখো তো, 3x² মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের সঞ্চার পথের সমীকরণ। এখানে রেখে দাও, চলবে। আই হোপ তোমরা জিনিসগুলো বুঝতে পারতেছো। যদি বুঝতে পারো, চলো পরের অঙ্ক করি। এটা দেখো, এখানে কি বলা হচ্ছে, যে এ একটা বিন্দু, বি একটা বিন্দু, এই দুইটা বিন্দু থেকে একটা সেটের বিন্দু সমূহের, তো বিন্দু সমূহ বলতে তো আমরা সব বিন্দু নেব না, আমরা যে কোনো একটা বিন্দু নেব পি। তার মানে এই বিন্দু আর এই বিন্দু থেকে দূরত্বের, এই বিন্দু আর এই বিন্দু থেকে এই যে এই বিন্দু দূরত্ব, অর্থাৎ তোমাকে এ পি বের করতে হবে আর বিপি বের করতে হবে। এপি আর বিপি দূরত্ব পাইলা, দূরত্বের বর্গের অন্তর্ফল, দূরত্ব তো এপি আর বিপি, তাহলে এদের বর্গ কত হবে, এপি স্কোয়ার আর বিপি স্কোয়ার। আবার অন্তর্ফল মানে কি, বিয়োগ, অন্তর্ফল মানে হচ্ছে বিয়োগ। এইটা আসবে হচ্ছে 2a ইকুয়াল টু 2a। দেখা যায়। তো এটা আসবে হচ্ছে গিয়ে 2a ইকুয়াল চিহ্ন এটা। এখন এখানে তুমি 2a শিওর না, কারণ তুমি যেহেতু অন্তর্ফল লিখতেছো, অন্তর্ফল মানে কি বিয়োগ। আমরা জানি একটা সংখ্যা, দুইটা সংখ্যা যদি থাকে, তুমি যদি বড়টা থেকে ছোটটা বিয়োগ করো তাহলে তুমি পাবা হচ্ছে পজিটিভ মান। বাট তুমি যদি বাই চান্স ছোটটা থেকে বড়টাকে বিয়োগ করে ফেলো তাহলে তুমি পাবা নেগেটিভ মান। একই মান বাট একটা প্লাস আর একটা মাইনাস। যেমন 3 আর 5, তুমি 5 - 3 করো 2 পাবা, বাট 3 - 5 করো -2 পাবা। তো এপি স্কোয়ার আর বিপি স্কোয়ার এগুলো তো একটা ভ্যালু, এদের কোনো না কোনো মান আছে। যেহেতু এপি একটা দূরত্ব, দূরত্বের বর্গ দূরত্ব মান,
এর বর্গ কি একটা মান, আবার বিপিও একটা দূরত্ব, এর বর্গ একটা কি মান। এই মান আর এই মান থেকে তুমি যদি বিয়োগ দাও তাহলে তুমি পাবা আর মান না এটা মান করলাম। তো এই মান আর এই মান তুমি যদি বিয়োগ দাও তাহলে তুমি বড়টা থেকে ছোটটা বিয়োগ দিচ্ছ না ছোটটা থেকে বড়টা বিয়োগ দিচ্ছ, এটা কিন্তু তুমি শিওর না, তাই না? কারণ আমাদের কাছে পি বিন্দুটা তো আমরা ধরে নিচ্ছি এক্স কমা ওয়াই, এই দূরত্বগুলো তো এক্স ওয়াই দিয়ে আসবে, আমি তো শিওর না যে এক্স এক্স এর মান কত ওয়াই এর মান কত। তো তুমি যদি বাই চান্স ছোটটা থেকে বড়টা বিয়োগ করে ফেলো তাহলে তো নেগেটিভে পাবা। তো এটা যেহেতু শিওর না তাহলে আমরা এখানে লিখবো প্লাস মাইনাস 2a, এটাই হচ্ছে শর্ত। অন্তঃফল বললে সবসময় প্লাস মাইনাস দিয়ে দিবা, ঠিক আছে? শর্তে শর্তে যদি অন্তর্ফল বিয়োগফল পার্থক্য, পার্থক্য বললে আর দিতে হবে না, বাট অন্তর্ফল বিয়োগফল বললে সবসময় কি হবে প্লাস মাইনাস 2a, ঠিক আছে? তো আমরা কি করব যে প্রদত্ত বিন্দুগুলো একটু দেখাই দিই। প্রদত্ত বিন্দু দুইটা এখানে প্রদত্ত বিন্দু, একটা হচ্ছে এ স্মল a, 0 এবং আরেকটা হচ্ছে বি, যে আরেকটা হচ্ছে বি, তাই না? এটা হচ্ছে 0, a। এখন ধরতে হবে যে ধরি, ঠান্ডা লাগতেছে। আচ্ছা, তো ধরি যে সেটের বিন্দু সমূহের একটি বিন্দু এটা ধরে নিলাম যে একটা বিন্দু হচ্ছে পি এক্স কমা ওয়াই। তো প্রশ্ন বলা হচ্ছে এই বিন্দু থেকে এই যে পি এর দূরত্ব আবার বি থেকে পি এর দূরত্ব, এই দুটার দূরত্বের বর্গের অন্তর্ফল হবে হচ্ছে 2a। তো আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে দূরত্বটা হচ্ছে এপি, এর বর্গ হচ্ছে স্কয়ার, আরটা হচ্ছে বিপি, তার বর্গ হচ্ছে স্কয়ার, অন্তর্ফল মানে বিয়োগ, ইকুয়াল টু আসবে হচ্ছে প্লাস মাইনাস 2a। তো আমাদের যেহেতু লেখা শেষ এটা মুছে দিই। তো এখানে তুমি জাস্ট এখন বসাও, বলো এপি স্কয়ার, এপি মানে কি এ থেকে পি এর দূরত্ব, এটা আসবে রুট ওভার এক্স মাইনাস এ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কয়ার। আবার এটা তো মাত্র এপি উঠাইলা, এপি এটা তুমি মাত্র এপি লিখলা, তোমার এখন বর্গ যেহেতু এখানে কি আছে বলো তো স্কয়ার আছে। এরপর বিপি, বিপি আসবে কি রুট ওভার এক্স মাইনাস 0 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস এ হোল স্কয়ার। এটা তো মাত্র বিপি হইলো আর এই হলো স্কয়ার, ইকুয়ালটা হচ্ছে প্লাস মাইনাস 2a। পরের লাইনে কি করব বলো? পরের লাইনে আমি রুটের উপর যেহেতু আমাদের রুটের উপর বর্গ আছে তাহলে আমি কেন আর রুট দিয়ে লিখবো। তো এরপর নেক্সট লাইনে দেখো এই রুটটা লিখবো না, তাহলে এটা হবে কি শুধু রুট যেহেতু বাদ, এটা এক্স মাইনাস এ হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হবে, ওয়াই থেকে 0 তো তাই শুধু ওয়াই স্কয়ার, এই হচ্ছে মাইনাস মাইনাস, দেন হচ্ছে কি এক্স স্কয়ার, আর এখানে আসবে কি বলতো ওয়াই মাইনাস এ হোল স্কয়ার, বাট এই যে প্লাস আর মাইনাস এ মাইনাস, তাহলে ওয়াই মাইনাস এ হোল স্কয়ার ইকুয়াল টু আসবে কি বলতো প্লাস মাইনাস 2a, ইকুয়াল টু আসবে হচ্ছে প্লাস মাইনাস 2a। এখন তুমি এটাকে একটু সলভ করলেই হয়ে যাবে, ঠিক আছে? কি হবে এখানে তাহলে আমরা বর্গের সূত্রে এটাকে ভাঙি, এটা হবে এক্স স্কয়ার মাইনাস 2xa, এরপর হবে কি প্লাস a স্কয়ার, এটা কি ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা কি বলতো মাইনাস মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 2ay মাইনাস a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 2a, ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 2a। তো এখান থেকে আমরা কিছু কাটাকাটি করতে পারি, তোমার মন চাইলে করো, এটা এইটা ওয়াই স্কয়ার কাটাকাটি করা যায়।
তো এরপরে শুধু কি থাকে একপাশে, দেখো তো একপাশে যা থাকে ওই পাশে লিখে দাও, তাই চলবে। তো আমরা কি লিখতে পারি দেখো তো, আমরা লিখতে পারি যে -2xa প্লাস a স্কয়ার প্লাস 2ay মাইনাস y স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 2a। সবার মধ্যে কি a আছে না, a দিয়ে ভাগ করে দিই, তাই না? a দিয়ে ভাগ করে দিই আর মাইনাস দিয়ে ভাগ করে দিই, মাইনাস a দিয়ে, তাহলে কি হয়ে যাবে প্লাস 2x মাইনাস a দ্বারা ভাগ করতেছে যেন চিহ্নগুলো চেঞ্জ হবে আর a তো ভাগ হবেই। তো এটা হয়ে যাবে মাইনাস a মাইনাস 2y মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে a, আর প্লাস মাইনাস তো প্লাস মাইনাসই থাকবে 2। আচ্ছা, তো এখন দেখো এখান থেকে তাহলে আমাদের কি করা যায়। আচ্ছা, a স্কয়ার তো অনেক আগেই কাটা যেত, a স্কয়ারটা কাটা যেত, খেয়াল করি নাই, সরি। তাহলে a আর a কাটাকাটি যায়, তো তাহলে এখানে থাকে কি বলতো 2x - 2y = প্লাস মাইনাস 2। আমি খেয়াল করি না, আবার 2 দিয়েও তো কাটাকাটি করা যেত, তাই না? 2 দিয়ে এখন তাহলে কাটাকে a আগে কাটলে 2 দিয়ে ভাগ করে দিতে পারতাম আরো আগে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। তাহলে x - y হচ্ছে প্লাস মাইনাস ইকুয়াল টু হবে কি বলতো, x - y ইকুয়াল টু হবে হচ্ছে প্লাস মাইনাস 1। একটু আগে খেয়াল করলে এই স্কোর আরো আগে কেটে দিতাম, তোমরা আই হোপ আমার চেয়ে ভালোভাবে কাটাকাটি করতে পারবা, আমার বিশ্বাস। তো তোমাদের এটাই হচ্ছে কি অ্যান্সার আসবে, x - y ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তো চলো আমরা পরের ম্যাথটা করি। 5 নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে যে a 2,3 এবং b -1,4 দুটাই স্থির বিন্দু। আচ্ছা, একটা সেট এমন ভাবে গঠন করা হয়েছে, মানে বিন্দু সমূহের সেট মানে সঞ্চারপথ, যে এ ও বি থেকে সেটের যে কোনো একটা বিন্দু এ ও বি থেকে সেটের যে কোনো একটি বিন্দুর দূরত্ব দ্বয়ের অনুপাত সর্বদা 2,3। তার মানে আমার একটা বিন্দু লাগবে হচ্ছে px, y। তো px, y থেকে বিন্দু দ্বয়ের ওই বিন্দু দ্বয়ের দূরত্বের অনুপাত, অর্থাৎ a আর p বের করব, তারপর b আর p বের করব, এই অনুপাতটা আসবে হচ্ছে 2:3। ঠিক আছে, যেহেতু এ বিন্দু আগে বি বিন্দু পরে, অনুপাত তাহলে বের করবো আগে এ থেকে পি, এরপরে বি থেকে পি। ঠিক আছে, তো এখানে অফিসিয়াল কিছু কথাবার্তা বলতে হবে। কিরকম, এই যে ম্যাথে যেমন দুইটা বিন্দু দেখাই দিতে হইতো, তোমরা যখন বোর্ড পরীক্ষা দিবা এই বিন্দুটা দেখাই দিতে হবে এ বি, আর এই যে এই পর্যন্ত তোমাকে তুলতেই হবে। আমি যদি বলি এই পর্যন্ত দেখাই দিই, এরকম তোমাকে এতটুকু তুলতেই হবে, বুঝছো, বোর্ড পরীক্ষায় অ্যান্সার করার জন্য। বাট এখন আমি এই ম্যাথটাতে আর এটা তুলতেছি না। তো তোমরা ধরে নাও যে আমি এই বক্সটুকু লেখা যে বিন্দুগুলো খালি চেঞ্জ হবে এটাই এখানে লিখতেছি। ঠিক আছে, আচ্ছা, তো শর্তটা কি প্রশ্ন মতে, এ পি আর দূরত্বের দ্বয়ের অনুপাত অর্থাৎ বিপি, এপি বাই বিপি ইকুয়ালস টু আসবে হচ্ছে 2/3। তো চলো আমরা বের করি এখন। এ পি মানে এ থেকে পি বিন্দু দূরত্ব, অর্থাৎ x - 2 হোল স্কয়ার প্লাস y, এটা y লেখা 4 না y, হ্যাঁ, y - 3 হোল স্কয়ার ডিভাইডেড বাই বিপি। এই হচ্ছে বি, এই হচ্ছে পি, তাহলে x + 1 x + 1 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের 2/3। তোমরা বলো আমরা রুট উঠানোর জন্য কি করব, আমরা যদি এই রুট চিহ্নটা উঠাইতে চাই তাহলে কি করব, স্কয়ার করব। তাহলে স্কয়ার করে ফেললে বাম সাইড স্কয়ার হবে, ডান সাইড স্কয়ার হবে। তো এই স্কয়ারটা থাকবে না, তখন দেখতে হবে এমন x - 2 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার ডিভাইডেড বাই x + 1 হোল স্কয়ার আর y - 4 হোল স্কয়ার ইকুয়াল টু 4/9, ইকুয়াল টু হচ্ছে 4/9। এখন বাকি কাজ তোমরা বুঝে গেছো কি করতে হবে।
কি করতে হবে বলো তো, আর গুণন করে নর্মাল গুণটুন করে যা থাকবে সেটাই তোমার অ্যান্সার, কাটাকাটি যাবে অথবা যা যাবে ওইটাই তোমার অ্যান্সার। তো 9 এর সাথে যদি আমি আর গুণন করে লিখি তো 9 আর গুণ হবে এই রেজাল্টটা x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়ালটা আসবে হচ্ছে 4, এইটা গুণ হবে 4 এর সাথে, যে রুট ওভার সরি ব্র্যাকেট x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 4 হোল স্কোয়ার, তাই না? এখন তুমি যেই কাজ তুমি যেটা পারো তোমাদের একদম ছোট কালের কনসেপ্ট সেটা দিয়ে করে ফেলো। এখানে আসবে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এখানে কি আসবে দেখো তো, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9, এখানে আসবে কি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এখানে আসবে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 4 4 16। তো আমরা পরের লাইনে কি করব, এক্স স্কোয়ার একটা আসছে তাহলে 9x স্কোয়ার, এটা লিখে ফেলছি দেখো, এটা লেখা শেষ। তো এখন ওয়াই স্কোয়ারটাও লিখে দিই 9y স্কোয়ার, এটাও লেখা শেষ। এরপর দেখো 4x 4 নং 36 মানে মাইনাস 36x, এরপর ওয়াইটা লিখে দিই 6 নং 54 মাইনাস 54y 54y। 4 আর 9 যোগফল কত বলো তো, 13, 13 ইন্টু 9 কত হয় বলো তো, 130। তো 13 আবার বাদ দিলে হবে হচ্ছে 117, তাহলে প্লাস 117 ইকুয়াল টু, এখন এই হিসাবটা করে ফেলি, এখানে হচ্ছে 4x স্কোয়ার আসবে, 4x স্কোয়ার আসবে, এরপরে যদি ওয়াইটাকে লিখে দিই 4y স্কোয়ার আসবে, x আসছে 2x তাহলে এখানে আসবে হচ্ছে 8x 8y প্লাস মাইনাস মাইনাস 8 16 24 32 32y, আর 16 আর 1 কত হয় বলো তো, 16 আর 1 যোগ হবে 17, 4 এর সাথে যদি গুণ হয় 17 দুগুণ হচ্ছে কত বলো তো, 17 দুগুণ হচ্ছে 34, ঠিক আছে না, 34 দুগুণ হচ্ছে আবার 68 প্লাস 68। এই হচ্ছে তোমাদের অ্যান্সারটা কি, 9x স্কোয়ার আর 4x স্কোয়ার, এগুলো তো দুই পাশে, তাহলে কাটাকাটি যে এখানে লেখা যাবে কি বলতো 5x স্কোয়ার। তারপর দেখো 9y স্কোয়ার আর 4y স্কোয়ার, এখানেও কাটাকাটি হয়ে যাবে, এটা হয়ে যাবে কি 5y স্কোয়ার, এক পাশে এসে বিয়োগ হওয়ার পর। আচ্ছা এরপর দেখো মাইনাস 36x আর প্লাস 8x, এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, 36 আর 8 যোগ হয়ে কত হবে দেখো তো, 44 হয়ে যাবে, মাইনাস 44x মাইনাস 44x। আচ্ছা ওয়াই, তাহলে এই যে এই মাইনাস 32টা এই পাশে আসলে প্লাস 32 হয়ে যাবে, মাইনাস 50y মাইনাস 54y প্লাস 32y। তো দেখো তো কত আসে, 32 আর 54 পার্থক্য কত 22, তাহলে মাইনাস 22y। আর 117 থেকে 68 এখন বিয়োগ করে লিখবা, এটা আসে হচ্ছে 49। এই হচ্ছে আমাদের কি বলতো সঞ্চয় পথের সমীকরণ এই শর্ত অনুসারে। আই হোপ তোমরা জিনিসগুলো বুঝতে পারতেছো। সরি আগেই চলে এসেছি, এটা দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে একটি সেটের প্রতিটি বিন্দু বি ও সি বিন্দু দুটির সাথে এমন একটা ত্রিভুজ গঠন করে। তো আমরা তো জানি সেটের অনেকগুলো বিন্দুই থাকবে, ভালো কথা, আমরা তো কনসিডার করব একটা পি এক্স কমা ওয়াই, তাই না, একটা বিন্দু ধরে নেব। তো এই পি বিন্দুটা এই বি আর সি এর সাথে, অর্থাৎ এই তিনটা বিন্দু মিলে কি করবে, একটা ত্রিভুজ গঠন করবে যার ক্ষেত্রফল 5। এখন তোমাকে সঞ্চয়পথের সমীকরণ বের করতে হবে। তো ওই যে অ্যাজ ইউজুয়াল আবার এখানে তুমি উঠে নিবা যে প্রদত্ত বিন্দু কি বলতো বি 1,1 ও সি -1, -1। এরপর ধরে নিবা যে ধরি সঞ্চারপথের উপরস্থ
একটি বিন্দু পি এক্স কমা ওয়াই, সঞ্চয়পথের উপরস্থ একটা বিন্দু হচ্ছে পি এক্স কমা ওয়াই। ঠিক আছে, তো প্রশ্ন মতে কি বলা হচ্ছে বলতো, এই তিনটা বিন্দু মিলে যে ত্রিভুজ গঠন করবে তার ক্ষেত্রফল। আমরা জানি ত্রিভুজের কিন্তু ক্ষেত্রফল বের করা শিখছি আগের ক্লাসে, তাই না? যদি তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকে তো সেটা কি আসে বলতো, আমাদের এইটা আসবে যে প্রশ্ন মতে যে এই ক্ষেত্রফলটা আমি যদি ডিরেক্ট লিখে দিই, এই হাফ ক্ষেত্রফল কিভাবে বের করে, তিনটা স্থানাঙ্ক জানা থাকলে যে বি সি আর পি, তাহলে হবে কি ভুজগুলাকে পরপর লিখবা, অর্থাৎ এটা 1, পরেরটা -1, পরেরটার ভুজ, এই পরেরটা কি এক্স, এই পরেরটা কোটি কত 1, এটার কোটি কত -1, এটার কোটি কত y, 1 1 1 ইকুয়াল টু কি আসবে বলতো, এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা এখন আসবে হচ্ছে আমাদের 5, এই ক্ষেত্রফলটা কি আসবে 5। দেখো আমরা কিন্তু কন্ডিশন উঠাই ফেলছি, এখন বাকিটা কিন্তু তোমাদের কাজ। তো আমি করব, আমরা তো ক্ষেত্রফল এই নির্ণায়কের মাধ্যমে বের করা শিখছি, তাই না? আমরা কি করি, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম বরাবর সর্বাধিক 0 বানানোর চেষ্টা করি, সর্বাধিক 0 বানানোর চেষ্টা করি। এই জন্য আমরা যদি 1 1 1 থাকতো, আমরা কি করতাম, এই রো থেকে দ্বিতীয় রো বিয়োগ করে দিতাম, দ্বিতীয় রো থেকে তৃতীয় রো বিয়োগ করে দিতাম, যেন এই জায়গা 0 এই জায়গা 0 এরকম আসে। এটা তো করতে পারো, বাট তোমার কাছে দেখো আরো ভালো অপশন আছে। তুমি যদি প্রথম রো আর দ্বিতীয় রো, এই যে ফার্স্ট রো সেকেন্ড রো তুমি যদি যোগ করো, তাহলে দেখো 1 আর 1 যোগ হয়ে 0, মানে 1 আর -1 যোগ হয়ে 0 হয়ে যাবে, আবার 1 আর -1 যোগ হয়ে 0 হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে 2, তোমরা দেখো 0 0 2 হয়ে যাবে। বুঝে গেছে? তার মানে আমরা জাস্ট কি করব, আমরা এখানে এখন এই হাফ লিখবো, তাহলে এখানে যে 1 আর 1 এখানে লিখবো 0 যোগ করে, আবার এই 1 আর -1 0 লিখবো, 1 আর 1 যোগ হয়ে লিখবো 2, অর্থাৎ এইটা আসবে আমাদের কত বলতো 5। এখানে আমরা কি কাজটা করলাম, আমরা কাজটা করলাম যে রো 1 প্রাইম নতুন রো কিভাবে আসছে, রো 1 আর রো 2 যোগ হয়ে আসছে, রো 1 আর রো 2 যোগ হয়ে আসছে। দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টার ক্ষেত্রে আর কিছু করতে হবে না, আর কোনো অপারেশন তো দরকারই নেই, আমাদের তো 0 0 চলে আসছে, এটা -1 -1 1, পরেরটা x y 1 x y 1। এখন দেখো আমরা কিভাবে বিস্তার কিভাবে করতাম, নির্ণায়কের বিস্তার, আই হোপ তোমাদের মনে আছে যে এখন আমরা এই 2 কে নিয়ে বিস্তার করব, তাহলে 2 এর সারি 2 এর কলামটা বাদ যাবে, তাই না? দেখো তো আমরা কি করতে পারি, মডুলাস 2, তারপর গুণটা কিভাবে হবে, এই যে -y, তাই না? এই যে এই বরাবর গুণটা হয়, এরপর মাইনাস হয়ে এই গুণটা হবে, 1 আর -1 গুণ হয়ে কত হবে -x, বাট মাইনাস মাইনাস এখানে হয়ে যাবে প্লাস, মডুলাস এই হচ্ছে 5, তাই না? আমরা এখনো মডুলাস চিহ্নটা রেখে দিচ্ছি। তো এখন দেখো কেন, কারণ ক্ষেত্রফল তো প্লাস মাইনাস দিয়ে আসতে পারে, আমরা যেহেতু শর্ত বের করতেছি, ওই যে অন্তরফলে দেখো, অন্তরফলে আমরা যে প্লাস মাইনাস সহ আগাচ্ছিলাম, কারণ আমরা রিস্ক নিতে চাই না যে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতেছি কিনা। তো ত্রিভুজের ক্ষেত্রফলও কিন্তু কি হয় বলতো, আমাদের প্লাসও চলে আসে মাইনাসও চলে আসে, ওইটা আমাদের উপর ডিপেন্ড করে, তাই তো? তো এই কারণে আমরা মডুলাস সহই কিন্তু রেখে দিচ্ছি। এখন তুমি কি করো বলতো, যে গুণ করে দাও, আর গুণন করো, এই 2 এখানে গুণ হয়ে যাবে 10 হয়ে যাবে, আর এখানে কি থাকে দেখো তো মডুলাস 2, এটাকে কি লেখা যাবে বলতো, x y লেখা যায়, ইকুয়াল টু লেখা যাবে 10, ইকুয়াল টু কি লেখা যাবে 10। এখন কি স্কয়ার করে দেওয়া যায়, স্কয়ার করলে কি আসবে দেখো, স্কয়ার করলে এই মডুলাসটা আর থাকবে না, বা স্কয়ার না, স্কয়ারের ঝামেলা না যাই, এই মডুলাসটাকে আমরা যদি উঠাই দিই, আমরা যদি মডুলাস ছাড়া লিখি, মডুলাস ছাড়া যদি আমাদের লিখতে হয় তাহলে আমাদের এখানে প্লাস মাইনাস 10 লিখতে হয়, তাই না? এটা কিন্তু মডুলাসের বৈশিষ্ট্য কি, এটা একটু দেখো, যদি মডুলাস অফ x ইকুয়াল টু 2 হয় তাহলে x ইকুয়াল টু লিখতে হবে প্লাস মাইনাস 2, মডুলাস যখনই উঠবে প্লাস মাইনাস চিহ্ন চলে আসবে। তো এখান থেকে কি লেখা যাবে, ফাইনালি 2 দিয়ে ভাগ যায়, অর্থাৎ x y ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 5। বুঝে গেছে? এটাই হচ্ছে আমাদের সঞ্চয়পথের সমীকরণ। আচ্ছা, তো এখন আমরা দেখব পরিমিতিক সমীকরণ, এটাকে আমরা ইংরেজিতে প্যারামেট্রিক ইকুয়েশনও বলে থাকি। কি বলে থাকি? প্যারামেট্রিক ইকুয়েশন। তো আমি যদি আজকের ক্লাসে একটু শুরুর দিকে ব্যাক যাই,
একদম শুরুর দিকে, একটু দুঃখিত এত শুরুতে যাওয়ার জন্য। তোমাদের আমি যখন আজকে সঞ্চয়পদ শুরু করলাম, সঞ্চয়পদ যখন আমি ব্যাখ্যা করা শুরু করছিলাম, কোনো ডিক্লারেশন ছাড়াই যে আমি সঞ্চয়পদ পড়াচ্ছি, তো যাই হোক এরকম বিন্দু দিয়ে আমি এরকম একটা পদ বানালাম। তো দেখলাম যে সবগুলা বিন্দু এই শর্তটা মেনে চলে। এরপরে আমাদের ম্যাথগুলো ছিল এরকম যে তোমাকে এবার শর্ত বলে দিবে, তোমাকে সমীকরণ বানাইতে হবে। তো আমরা তাহলে হচ্ছে যে কোনো একটা বিন্দু ধরে নিই, এরকম শর্ত সাপেক্ষে আমরা সমীকরণ বানাই ফেলছি। তো এখন দেখো এরকম যে y ইকুয়াল টু যে x+2, y ইকুয়াল টু হচ্ছে যে x+2, এই সমীকরণটাকে আমি যদি একটু পিক করলাম, পিক করে এখন আমরা অঙ্ক করতে যাই। এই যে এখানে y ইকুয়াল টু কি x+2। এখন আমরা এখানে আমাদের কাছ থেকে ভুজ আর কোটি x, ভুজ y কোটি, এখানে দুইটা আননোন বা দুইটা চলক, তাই না, x আর y। এখন আমরা কি করব, এই এক্সটাকে ধরলাম যদি টি হয়, তাহলে এখন আমাকে বলো y ইকুয়াল টু কি আসবে, t+2। x ইকুয়াল টু যদি টি হয়, y ইকুয়াল টু আসবে হচ্ছে t+2। এইটা কি ভুজ আর কোটি না, এইটাকেই তখন আমরা এভাবে লিখি যে আচ্ছা ভুজ হচ্ছে টি, কোটি হচ্ছে t+2। অর্থাৎ আমাদের এই চলকগুলা অন্য আর একটা চলকের সাপেক্ষে লেখা হয়, টি নামে এখানে একটা চলক। এই এক্স আর ওয়াই কে টি নামে একটা চলকের মাধ্যমে লেখা হয়। এখন এক্স আর ওয়াই এর কোনো না কোনো সম্পর্ক তো আছে, ওয়াই ইকুয়াল টু হচ্ছে x+2। সঞ্চয়পত্রের ওপর যদি কোনো বিন্দু হয়, ওরা কোনো না কোনো শর্ত মানে, কোনো না কোনো সমীকরণকে ওরা মেনে চলে। তো আমরা যদি এক্স কে অন্য একটা চলকের সাহায্যে লিখি, তাহলে ওয়াইও তাহলে ওই চলকের সাহায্যে লেখা যায়। এরকম ভাবে যদি আমরা প্রকাশ করি যে টি কমা t+2, এভাবে হচ্ছে আমরা পরিমিতিক প্যারামেট্রিক ইকুয়েশনে এভাবেই আমরা আরেকটা তৃতীয় পক্ষের সাহায্যে প্রকাশ করে থাকি। বুঝে গেছে? তার মানে এইটা দিয়ে আমাদেরকে বুঝাচ্ছে এক্স এর মান, এটা দিয়ে আমাদেরকে বুঝাচ্ছে ওয়াই এর মান। আই হোপ এই জিনিসটুকু বুঝতে পারছো যে এক্স আর ওয়াই কে আমরা অন্য কোনো চলকের সাহায্যে লিখবো। যে কোনো একটাকে লিখলেই, এক্স কে লিখলেই ওয়াইও তাহলে ওই চলক দিয়ে প্রকাশ হয়ে যাবে। ওরা যে সমীকরণটা ফলো করে ওইখানে টি মান বসে দেবো, এক্স এর মান টি বসে দেবো, তাহলে হয়ে যাবে। এটা হচ্ছে ভুজ আর কোটি এক্স কমা ওয়াই, এটাকেই তো হচ্ছে তাহলে যেভাবে লিখতাম না যে এক্স কমা ওয়াই ইকুয়াল টু, তাহলে লেখা যাবে টি কমা t+2। এখন আমাদের বিষয়টা কি থাকবে জানো, আমাদেরকে দেওয়া থাকবে হচ্ছে এরকম ভাবে, এরকম ভাবে এইখান থেকে আমাদেরকে ভুজ আর কোটি এক্স আর ওয়াই এ ব্যাক করতে হবে। তোমাকে এখান থেকে কিভাবে এই এক্স এর মান আসলে কি হওয়া উচিত আর ওয়াই এর মানটা আসলে কি হওয়া উচিত সেটা বের করতে হবে। বুঝে গেছে? এখন এটা আমরা কিভাবে বের করব, অর্থাৎ এই যে এই পরিমিতিক পরিমিতিক সমীকরণ থেকে আমরা কিভাবে এক্স আর ওয়াই এ চলে যেতে পারি। তো এটার জন্য আমাদের সর্বপ্রথম মনে রাখতে হবে, আমাদের কি করতে হবে জানো, আমাদের সর্বপ্রথম একটাই কাজ করতে হবে, টি কে দূর করতে হবে, টি কে দূর করতে হবে। এই টি কে দূর করার জন্য তোমার যা যা করা দরকার তোমার তাই তাই করতে হবে, যেভাবে সম্ভব হয় দূর করার, যেভাবে তুমি করতে পারো দূর, সেই কাজটাই তোমাকে করতে হবে। এখন এক এক সময় এক এক রকম ভাবে দূর করতে হবে, কখনো খুব সহজভাবে দূর করতে পারবা, কখনো একটু কমপ্লিকেটেড ভাবে দূর হবে। আমরা যদি ম্যাথ করি তাহলে তুমি বুঝতে পারবা। যেমন দেখো এটা যে টি পরিবর্তনশীল, পরিবর্তনশীল মানে কি বলতো, যার মান পরিবর্তন হয়, আমরা তো এগুলাকে চলক বলি। এই যে টি নামে একটা চলক, এই যে একটা বিন্দু পি, t+5 আর 2t-4। এখন এই বিন্দুর সঞ্চার পথের সমীকরণ বের করতে হবে। এটার কি সঞ্চার পথের সমীকরণ, অর্থাৎ এই যেরকম টি টি এইভাবে যে একটা বিন্দুকে উপস্থাপন করছে, এখন তোমাকে এক্স ওয়াই এর মাধ্যমে লিখতে হবে। তো কি করতে হবে দেখো, এখানে যে বিন্দুটা দেওয়া, যে কি দেওয়া দেখো তো, যে পি t+5, 2t-4, তার মানে তুমি এখানে লিখতে পারো যে সুতরাং x ইকুয়াল টু হচ্ছে t+5। এখানে আবার বলে দিতে হবে যে সঞ্চয়পথের একটা বিন্দু যদি পি, ওই যে পি বিন্দুটাই ধরবা যে এক্স কমা ওয়াই, এটা বলে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা আমি না ধরে একটু আগাচ্ছি, একটু তাড়াতাড়ি দেখানোর জন্য একটা জিনিস, যে মানে দূর করাটা দেখানোর জন্য এভাবে আগাচ্ছি। তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি বলতো 2t-4, ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি বলতো 2t-4। এখন তুমি যেভাবেই হোক এই টি কে বাদ দিতে হবে। এটা হচ্ছে একটা সমীকরণ দাও, এটা 1 নং ইকুয়েশন, আর এটা কি বলতো 2 নং ইকুয়েশন। এভাবে লেখো
এখন তুমি কিভাবে টি কে দূর করতে পারো? এই যে এইটাতে দেখো 1 নংকে তুমি যদি 2 দিয়ে গুণ করো তাহলে এটা হয়ে যাবে 2x 2t 10। এই যে 2t আর এখানেও কি হয়ে যাবে 2t। এরপর তুমি দেখো বিয়োগ করে দাও, টি কাটাকাটি চলে যাবে, এই যে টি ভ্যানিশ হয়ে গেলেই তুমি এই যে এই পরিমিতিক সমীকরণ থেকে তুমি হচ্ছে এই সঞ্চয় পথের সমীকরণ xy দিয়ে পেয়ে যাবা। তাহলে আমরা কি করব যে 1 ইনটু 2, 1 কে 2 দিয়ে গুণ করব, এরপর 2 নং সমীকরণ থেকে বিয়োগ দিয়ে দেব। দেখো কি আসে, 2x 2t প্লাস 10, এটা কত আসে y, এটা তো 2t মাইনাস 4, বিয়োগ দিয়ে দেওয়া হচ্ছে না? আই হোপ তোমরা বিয়োগ তো পারো, এই যে এখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে প্লাস, এখানে চিহ্নটা হয়ে যাবে মাইনাস, আর এখানে হয়ে যাবে কি বলতো মাইনাস। তো এখন দেখো 2x থেকে y গেলে বিয়োগ হলে 2x মাইনাস y ইকুয়াল টু টি তো বাদ, আর এটা যেহেতু প্লাস তাহলে এটা যাবে 14। তাহলে আমাদের যে নির্ণয় সমীকরণটা এই যে 2x মাইনাস y ইকুয়াল টু হচ্ছে 14। বুঝতে পারছো? এই যে কথাটা বলছিলাম না, আমাদের প্রথম কাজ কি করতে হবে, টি কে তোমার ম্যাথমেটিক্যালি যেভাবেই হোক তোমার দূর করতে হবে, টি কে দূর করতে হবে। কি এইটা সঞ্চয়পথ বিন্দুটা কি এই যেভাবে পরিমিতি মানে অন্য একটা থার্ড পার্টির সাহায্যে দেওয়া, তো তুমি ধরে নিবা এই বিন্দুটাই ধরে নিবা যে x, y, ওই যে সঞ্চয়পথের উপরস্থ একটা বিন্দু হচ্ছে x, y, এই যে আমরা এইভাবে লিখতাম না যে সঞ্চয়পথের উপরস্থ একটা বিন্দু হচ্ছে x, y, এটাই ধরে নিবা। যেহেতু সঞ্চয়পথের সমীকরণ বের করতেছো একটা বিন্দু ধরে নিবা। যেহেতু p x, y, বাট প্রশ্নে দেওয়া হচ্ছে এই যে t প্লাস 5 বা 2t মাইনাস 4, তার মানে এইটা x আর এইটা y, x আর y। এখন তুমি সমীকরণের দিকে ঠান্ডা মাথায় তাকাবা, কিভাবে ডিকে কি অপারেশন করলে তুমি বাদ দিতে পারো সেই অপারেশনটা তুমি করবা। আমরা দেখলাম যে 1 কে 2 দিয়ে গুণ করে 1 আর 2 বিয়োগ দাও বা 2 আর 1 বিয়োগ দাও, ব্যাপার না, টি কাটাকাটি গেলেই হয়েছে, টি দূর হলেই হয়েছে, দূর হয়ে যাবে, দূর হয়ে এইটা চলে আসবে, এটাই হচ্ছে আমাদের কি সঞ্চয় পথের সমীকরণ। আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, তোমাদের সুবিধার্থে আমি আরেকটা জিনিস একটু বলে দিই এখানে, হ্যাঁ, সাদা কালি দিয়ে দেখাই। এইভাবে টি দূর করতে হবে। আমি ফার্স্টে আবার বলি, মেন কথা হচ্ছে টি তোমাকে সরাইতে হবে। তুমি পেরিমেট্রিক ইকুয়েশন থেকে যখন তুমি নর্মাল স্থানাঙ্ক সমীকরণে আসবা, টি রাখা যাবে না, তো টি দূর করতেই হবে। এই যে খুব হাইলাইটেড এই কথাটা, টি কি করতে হবে, দূর করতেই হবে। তো এখন দেখো, দূর করার জন্য যে এরকম যোগ বিয়োগ গুণ ভাগ মানে 1 নং সমীকরণ 2 নং সমীকরণ এগুলো যে করতে হবে এমন কোনো কথা নাই। তুমি চাইলে আরেকটা কাজ করতে পারতা, টি রাখা যাবে না তাই তো, তুমি চাইলে এটা এখানে আমি যদি একটু সংক্ষেপে লিখি বিকল্প, এটা অ্যান্সার হয়ে গেছে, ঠিক আছে, এটা অ্যান্সারটা হয়ে গেছে এখানে। কিরকম বিকল্প, যে তুমি 1 নং থেকে টির মানটা বের করলা, টি হতে কি পাই দেখো তো, এক হতে লেখা যায় টি ইকুয়াল টু লেখা যায় হচ্ছে x - 5, x - 5। এখন এই মানটা তুমি 2 নং এ বসে দিলা। 2 নং এ দেখো টি মানটা তুমি যদি লেখো, টি দূর হয়ে যাবে না, টি কি x - 5 দিয়ে লেখা হয়ে যাচ্ছে। তাহলে দেখো y ইকুয়াল টু কি লেখা যাবে, y ইকুয়াল টু 2, টি মানটা কত লিখবা x - 5, যে 2 হতে, এখন 2 হতে তুমি 1 হতে প্রাপ্ত টি এর মানটা 2 এ বসায় দিচ্ছ, তাহলে 2t, টি বলতে x - 5 - 4। তো এটা কত আসে দেখো, y 2x - 10 - 4। তাহলে এখন দেখো 2x, y যদি এই পাশে যায় তাহলে 2x - y, আর 14 এই পাশে -14টা এই পাশে আসলে 14 হয়ে যাবে। এইটাই তোমার অ্যান্সার। দেখো এটা আসছে না। মেইনলি দেখো তোমরা কি একটু অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতির ফিল পাচ্ছ কিনা এখানে কিছুটা। এই যে এটা তোমরা কি করতে, অপনয়ন পদ্ধতির মতন না, ওই যে সব কি করতা, ব্যালেন্স করতা, তারপর যোগ বিয়োগ করে করতা, আর এরপর কি এটা কিছুটা প্রতিস্থাপন পদ্ধতি না, যে এখান থেকে মানটা বের করে নিয়ে আসে ঠাস করে এখানে বসে দেওয়া। মেন কথা হচ্ছে তোমাদের যেই পদ্ধতিতে যে তোমরা টি কে সরাইতে পারবা কমফোর্টেবল ভাবে, সেটাতেই আগাবা, তোমাদের অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, যাই হোক আমরা পরের ম্যাথটা দেখি। এখানে বলা হচ্ছে যে টি এর সকল বাস্তবায়নের জন্য একটা চলমান বিন্দু, এটাও কিন্তু সঞ্চয় পথ, তাই না? কারণ সঞ্চয় পথে একদম শুরুর দিকে সংজ্ঞাটা ছিল যে একটা বিন্দু যদি এমন ভাবে চলে তাহলে তার যে গতিপথটা, তাই না, ওইটাই তো সঞ্চয় পথ। তো সঞ্চয় পথের বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা। তা আমরা কি করব, যে যদি ভালোভাবে লিখি, যে ধরি যে সঞ্চয় পথের বা যে চলমান বিন্দু
না সঞ্চারপথই লেখা, তাহলে সঞ্চারপথই লিখবো। যে ধরি সঞ্চারপথের উপরস্থ একটি বিন্দু হচ্ছে পি এক্স কমা ওয়াই, তাই না? পি এক্স কমা ওয়াই। আর প্রশ্নে বলা হচ্ছে এরকম চলমান একটা বিন্দু যে টি এর সকল বাস্তব মানের জন্য, মানে টি এর মান পরিবর্তন হতে পারে, এরকম বিন্দুটা হচ্ছে এই যে এইটা। তো আমরা ধরতেছি সঞ্চারপথ হচ্ছে এইটা, সঞ্চারপথের বিন্দু, তার মানে এই বিন্দু সবাই একই কন্ডিশন ফিল আপ করে। তাহলে আমরা লিখতে পারি যে এই বিন্দুর ভুজ আর এই বিন্দুর ভুজ সেম। তাহলে আমরা কি লিখতে পারি যে প্রশ্ন মতে কি, যে এক্স ইকুয়াল টু হচ্ছে এ টি স্কোয়ার আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি বলতো, টু এ টি। টু এ টি, এইটা হচ্ছে ধরো 1 নং সমীকরণ, এটা হচ্ছে কি 2 নং সমীকরণ। অনেকভাবেই করা যাবে, অনেকভাবে না, মানে কয়েকটা প্রসেসেই করা যাবে। তুমি ভাবতে পারো যে টি এর মানটা 2 নং থেকে বের করবা কি, y বাই 2a, পরে 1 নং এ বসে দাও, 1 নং এ বসে দাও, হয়ে যাবে অ্যান্সার। বিশ্বাস করো কি করতে হবে, যে 2 হতে পাই, যে 2 হতে তুমি কি করবা, টি যেহেতু দূর করতে হবে, আমরা টি রাখবো না, যে টি ইকুয়ালস টু লেখা যাবে কি y ডিভাইডেড বাই 2a। এখন টি এর মান আমরা কোথায় বসাই দেব, আজানের একটু ব্রেক দিই। আচ্ছা, তো টি এর মান আমরা কোথায় বসাবো, এটা 2 থেকে তো পাচ্ছি, তো 1 হতে বসে দিই, টি এর মান 1 এ বসিয়ে পাই। তো দেখো 1 এ যদি বসাই দিই তাহলে কেমন আসবে, x ইকুয়াল টু a টি স্কয়ার, টি বলতে y বাই 2a। দেখো y বাই 2a। তো তোমার অঙ্ক কিন্তু শেষ। x ইকুয়াল টু a, এটা কত আসে দেখো তো, y স্কয়ার, এটা কত আসে দেখো তো, 4a স্কয়ার। তো a কাটাকাটি, যে এখানে কি আসবে, x ইকুয়াল টু y স্কয়ার ডিভাইডেড বাই 4a। তাহলে এটাই দেখো, y স্কয়ার ইকুয়াল টু 4ax, y স্কয়ার ইকুয়াল টু 4ax। তো এখন আমরা পরের অঙ্কটা যদি শুরু করি, যেখানে বলা হচ্ছে যে টি পরিবর্তনশীল হলে যে এই বিন্দুটি দ্বারা নির্দেশিত সঞ্চারপথের সমীকরণ। বিন্দুটা কেমন, টি প্লাস 1/t, আর একটা হচ্ছে কি টি মাইনাস 1/t। তো এই বিন্দুটি দ্বারা নির্দেশিত সঞ্চারপথ, তো সঞ্চারপথের উপরস্থ এটা হচ্ছে একটা বিন্দু। তো আমরা তো জানি এটা হচ্ছে আমাদের পরিমিতিক সমীকরণের মতো, তাই না? তো আমাদের এখান থেকে কি করতে হবে বলতো, যদি আমরা সঞ্চারপথের সমীকরণ লিখতে চাই তাহলে আমাদের এখানে টি কে যেভাবেই হোক দূর করতে হবে। টি কে কি করতে হবে, দূর করতে হবে। কিভাবে দূর করতে পারি, তো আমরা সঞ্চারপথের উপর একটা বিন্দু ধরবো, যে কি বলতো, যে ধরি সঞ্চারপথের দাগ আসতেছে কেন, উপরস্থ একটি বিন্দু পি এক্স কমা ওয়াই। আমরা তো জানি সঞ্চারপথের বিন্দুগুলো কি করে বলতো, সবাই এক বা একাধিক নির্দিষ্ট শর্ত মেনে চলে। তো আমরা যেহেতু সঞ্চারপথের সমীকরণ বের করতে চাচ্ছি, ওই একটা বিন্দু ধরলাম হচ্ছে এক্স কমা ওয়াই, আর আমাদেরকে টি নামে একটা চলক, থার্ড পার্টি, মানে এক্স আর ওয়াই না, অন্য কোনো চলকের মাধ্যমে বলে দিচ্ছে যে একটা বিন্দু সঞ্চারপথের, আর একটা বিন্দু হচ্ছে এইটা। তো এইটাও যদি সঞ্চারপথের বিন্দু হয়, এটাও যদি সঞ্চারপথের বিন্দু হয়, সবাই একই শর্ত মেনে চলে, তার মানে আমরা লিখতে পারি এইটার ভুজ আর এইটার ভুজটা সেম, অর্থাৎ x ইকুয়াল টু লেখা যাবে t প্লাস 1/t, তাই না? t প্লাস 1/t, এটা লেখা যাক 1 নং সমীকরণ। আর ওইটার কোটি আর এইখানকার কোটি ইকুয়াল টু সেম লেখা যাবে, এটা হচ্ছে t মাইনাস 1/t, t মাইনাস 1/t। এখন যেভাবেই হোক তোমাকে এখন এইখান থেকে টি কে বাদ দিতে হবে। টি কে কি করতে হবে, বাদ দিতে হবে। আগের দুইটা ম্যাথ বা আগে যে কটা আমরা এরকম ইকুয়েশন সলভ করলাম, খুব ইজিলি আমরা টি বাদ দিয়ে দিচ্ছিলাম। যেমন এখানে আমরা এই প্রথম সমীকরণ দ্বিতীয় সমীকরণের টি এর সহগটাকে কি করলাম, সেম করলাম, যে 2 দ্বারা গুণ করে। এরপর কি করলাম, 1 নং সমীকরণ 2 নং সমীকরণ বিয়োগ করে দিলাম, যেন টি টিটা কাটাকাটি যায়, যে এরকম চলে আসছিল। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
এরপর আমি বলতেছিলাম যে তুমি চাইলে কি করতে পারো, যে এখান থেকে টি এর মান বের করতে পারো। 1 নং হতে টি এর মানে যে বের করলা, এরপর এটা তুমি 2 নং সমীকরণে বসাই দিচ্ছ, তাহলে টি তো ভ্যানিশ, মানে অন্য চলক দিয়ে প্রকাশ পাচ্ছে, তাহলে এখানে টি আর থাকবে না, এক্স ওয়াই দিয়ে তোমাদের আনসারটা চলে আসবে। পরে আরেকটা ম্যাথ যে করলা, পরের ম্যাথটাতে কি করলা, যে এখানে x ইকুয়াল টু এটি স্কয়ার আসছিল আর y ইকুয়াল টু 280, এই যে ভুজ আর কোটি এমন দেওয়া ছিল। তো তুমি এখান থেকে 1 নং থেকে টি এর মানটাকে বের করছো সুন্দর করে, সরি 2 নম্বর সমীকরণ থেকে টি এর মানটা সুন্দর করে বের করছো। এই টি এর মানটা যে y/2a, এটা তুমি কি করছো, যে 1 নং এ বসাই দিচ্ছ, এই যে টি স্কয়ার মানে y/2a স্কয়ার, এটাকে একটু অঙ্কে আগাইলা বর্গ করার পরে, দেন তোমার এই আসছে সমীকরণটা। ঠিক আছে, তো আমাদের মেইন ইন্টেনশন যতগুলা দেখলা, ইন্টেনশন ছিল কি, টি কে বাদ দিতে হবে। এখন দেখো তো আমরা এই 1 নং আর 2 নং সমীকরণ থেকে টি কিভাবে বাদ দিতে পারি, টি কে কিভাবে আমরা বাদ দিতে পারি। তুমি যদি চিন্তা করো, অনেকভাবেই চিন্তা করতে পারো, সমস্যা নাই। এখানে সব থেকে বেস্ট অপশন কি হবে জানো, সব থেকে বেস্ট অপশন হবে তুমি যদি এই কাজটা করো, 1 আর 2 এর বর্গ বিয়োগ করো, 1 আর 2 এর বর্গ তুমি যদি বিয়োগ করো, তাহলে দেখবা তোমার টি একদম তাড়াতাড়ি ভ্যানিশ হয়ে যাবে। কেন, তোমাদের যদি এই সমীকরণটা মনে পড়ে, দেখো যে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটার মনে পড়ে কিনা দেখো তো, সূত্রটা কি আসবে, এটা কি আসে আমাদের, দেখো তো 4ab, এই সূত্রটা মনে পড়ে। এখন তোমার কাছে এখানে টি আর এখানে আছে 1/t, এখানে আছে টি মাইনাস 1/t, তো তুমি যদি এইটার বর্গ করে যোগ করো, এটার বর্গ করে যোগ করো, তাহলে দেখো তো একটু কি আসবে, এটা মাইনাস টি মাইনাস 1/t। বাম পাশে কি হচ্ছে এটা পরে দেখাচ্ছি, ওইটা তো আমরা এখানেই করবো, সমস্যা নাই। এক পাশটা যদি চিন্তা করো, এটা বর্গ এটার বর্গ, এক পাশে যদি কি করো, বর্গ করে বিয়োগ দাও, তো এখান থেকে তুমি পাবা কি, যে 4 a হিসেবে আছে টি, বি হিসেবে আছে কি 1/t, দেখো টি টি কাটাকাটি, যে শুধু পাবো 4, তোমার টি ঝামেলা শেষ। এটার জন্য আমরা এই স্টেপটা নিচ্ছি, যে না আমরা 1 আর 2 নং এর বর্গ করে বিয়োগ দিয়ে দেব। তো যেই কথা বললাম সেই অনুসারে কাজ করি, তাহলে এটা যদি বর্গ করা হয়, তাহলে এটা হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, বাম সাইড দুইটার বর্গের বিয়োগ লিখলাম, এখন ডান সাইড গুলোর বর্গের বিয়োগ হবে, অর্থাৎ টি প্লাস 1/t হোল স্কোয়ার মাইনাস টি মাইনাস 1/t হোল স্কোয়ার। বুঝা গেছে? তো এটা দেখো এখন কি আসবে, এটা আসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই যে এটা আমাদের ফর্মুলা অনুসারে আমরা কি লিখতে পারি। তোমরা যদি ডাইরেক্ট সূত্রকে ভুলেও যাও, সমস্যা নাই, ভোলা কোনো কঠিন খারাপ কিছু না, তোমরা বাচ্চাদের মতো সূত্র ভাঙো, দরকার হলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, ওইখান থেকে ভাঙো, ভাঙলে তুমি কি পাবা, 4ab পাবা, অর্থাৎ 4a হিসেবে কি পাবা টি, আর ওইখান থেকে পাবো হচ্ছে 1/t। তো টি টি কাটাকাটি গেলে তুমি ফাইনালি এটা লিখতে পারো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটার বিয়োগ আসবে কি বলতো 4। এটাই হচ্ছে তোমার সঞ্চয় পথের সমীকরণ। আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তো চলো আমরা লাস্ট ম্যাথ করি, এটা হচ্ছে আজকের লাস্ট ম্যাথ। এখানে হচ্ছে থিটা পরিবর্তনশীল, এখন পরিবর্তনশীল হিসেবে যে সবসময় টি থাকবে এমন কোনো কথা নাই, থিটা যে কোনো কিছু থাকতে পারে, ঠিক আছে, যে কোনো একটা চলক থাকতে পারে। তো এখানে থিটা দেওয়া, থিটা হিসেবে কি আছে, একটা পরিবর্তনশীল, এই হচ্ছে একটা বিন্দু যে পি, দেখো 1 প্লাস 2 cos থিটা কমা 2 sin থিটা মাইনাস 1 হলে বিন্দুর সঞ্চয় পথের সমীকরণ নির্ণয় করো। তাহলে এই যে এইটা হচ্ছে কি সঞ্চয় পথের সমীকরণ, যেটা হচ্ছে একটা তৃতীয় পক্ষের সাহায্যে দেওয়া, থিটার সাহায্যে দেওয়া। তো এখন তাহলে আমরা যে অ্যাজ ইউজুয়াল আবার ধরে নেব, যে ধরি সঞ্চয় পথের একটা বিন্দু হচ্ছে কি বলতো পি এক্স কমা ওয়াই, পি আর দিতে হবে না, এখানে যেহেতু পি লিখে দিচ্ছে এখন আর পি লিখবো না আমরা, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, তো আমরা এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে তাহলে লিখতে পারি যে এটা হচ্ছে এই ভুজটা, অর্থাৎ এক্স ইকুয়াল টু হচ্ছে কি বলতো 1 প্লাস 2 cos থিটা, আর ওয়াই ইকুয়াল টু কি বলতো 2 sin থিটা মাইনাস 1। তো আগের বারগুলাতে তোমার যেই তৃতীয় পক্ষ থাকতো টি,
ওইটা একটা ভ্যালু হিসেবে থাকতো নর্মাল, তাই না? আর এখন যে তোমার তৃতীয় পক্ষ, সে কিন্তু একটা কোণ হিসেবে আসছে। কোণ হিসেবে থাকলে তুমি, তো আমি তো বলছি আমাদের এই তৃতীয় পক্ষকে দূর করতে হবে। তৃতীয় পক্ষকে দূর করতে হবে। কিভাবে দূর করতে পারি? যদি তোমার কাছে কখনো এরকম অ্যাঙ্গেল করে থাকে, এই কথাটা মাথায় রাখো, তাহলেই হবে। এই জিনিসটা মাথায় রাখবা যে সাইন আর কজ দিয়ে যদি থাকে, এটা যেমন কজ আছে সাইন আছে, এই জিনিসটা মাথায় রাখবা যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তার মানে তোমার কাছে সাইন আর কস থাকলে তুমি শুধু সাইন থিটাকে বের করবা, শুধু কস থিটাকে বের করবা, দেন এই দুটা বর্গ করে যোগ করবা, তাহলে কি হয়ে যাবে 1। দেখো থিটা লেখা লাগবে না, ওই পাশটা হয়ে যাবে কি শুধু 1, থিটা চলে গেছে। আচ্ছা, যদি তোমার সেক আর টেন থাকে তাহলে তুমি কি করবা, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা লিখবা, ইকুয়াল টু লিখবা হচ্ছে 1। পরেরটা বুঝতেছো, যদি কোসেক আর কট থাকে তাহলে কি করবা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এই কাজটা করতে হবে। ছোটকালের সূত্র না, বাচ্চাকালের সূত্র এটি। তো এইটাই হচ্ছে আমরা এখান থেকে অ্যাপ্লাই করব, যে এটা ধরো হচ্ছে আমাদের 1 আর এটা যদি হয় আমাদের 2, তাহলে আমরা যদি লিখি, একটু সাদা কালিতে লিখি, অনেকক্ষণ সবুজ লিখতে লিখতে ভালো লাগতেছে না, তো আমরা কি লিখতে পারি দেখো তো, 1 হতে আমরা কি লিখতে পারি দেখো তো, 2 cos থিটা ইকুয়াল টু কি লেখা যায়, 2 cos থিটা, তো 1টা বিয়োগ হবে x এর এখানে যে x - 1, সুতরাং cos থিটা ইকুয়াল টু হবে হচ্ছে x - 1/2। এটা ধরো 3 দিলাম, হ্যাঁ। আর 2 হতে আবার কি লেখা যায়, ইচ্ছা করে cos থিটাকে বের করলাম, এখন আমি আবার ইচ্ছা করে শুধু sin থিটা বের করব, দেন বর্গ করে যোগ করব, থিটা শেষ। দেন আমরা কি করব, 2 হতে কি পাই দেখো তো, 2 হতে আমরা লিখতে পারি যে 2 sin থিটা, 2 sin থিটা মাইনাস 1টা এখানে যে যোগ হয়ে যাবে y + 1। তো এখান থেকে আমরা শুধু sin থিটা কি লিখতে পারবো বলো তো, শুধু sin থিটা লিখতে পারবো হচ্ছে y + 1/2। তো এটা আমরা লিখি 4। তো তোমরা বুঝে গেছো এখন পরের লাইনে কি করব, তাই না? আমরা 3 আর 4 বর্গ করে যোগ করব, তাহলে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তোমরা মাইন্ড করো না, আমি এক সময় এক কালি দিয়ে লিখতেছি এমনি, একটু এটা লাস্ট ম্যাথ তো একটু মজা করতেছি। এখন বলতে পারো ভাই মজা করার তো আরো অনেক অপশন আছে, অনেক জোকস বলতে পারেন, বাট কি বলবো, জোকস খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু, এখানে 3 এর কি আছে দেখো তো, cos থিটা মানে কি x - 1/2, তাহলে এটা হচ্ছে x - 1/2। আচ্ছা, অঙ্ক করতে করতে একটা কথা বলি, কারণ শেষ ম্যাথ, এত প্যারা নাই। তো এটা যোগ হবে কি কথা, যেমন আমি প্রায় 1 বছর ধরে এরকম অনলাইনে টুকটাক ভিডিও দিতাম, হ্যাঁ। আর লাস্ট ডিসেম্বর মাস থেকে, এখন তো জুন মাস চলে আসছে, ডিসেম্বর মাস থেকে তো আমরা জানতে পারি যে যারা নবম শ্রেণীতে আছে, তোমরা তখন ইন্টারমিডিয়েটের আছে, বা যারা যে 24 সালে 9-এ যারা উঠে, ওদের তো নতুন সিলেবাস। তো আমার কলেজের স্যারদের সাথে কথা বলে আমরা হচ্ছে এরকম ডিজিটাল বোর্ডের মাধ্যমে রেগুলারলি ভিডিও আপলোড করা শুরু করি। তো আমি তো এইভাবে ক্লাস নেই, আসি কথা বলি, ক্লাস নেই। তো আমাকে অনেকে বলছে যে আমার প্যাটার্ন চেঞ্জ করতে হবে, এটা আমিও মানি, বাট কি প্যাটার্ন বলতে হবে, তো ওরা বলছে কি একটু কম পড়ায় আমি যেন অনেক বেশি মোটিভেশন দিই আর ইমোশনাল কথাবার্তা বলি। এখন আমি জানো অনেকবার ট্রাই করছি তোমাদের সাথে ইমোশনাল কথা বলার, বাট আমি হাইসা দিই। এখন বলো তোমাদের এখানে আমি কি ইমোশনাল কথা বলবো বলো তো, এখন ইচ্ছা করে যদি এগুলো ভাইরাল হওয়ার ধান্দা আমি এগুলো করি, এটা কেমন হয়? তোমাদের কোনো প্রয়োজন আসলে অবশ্যই মোটিভেশন দেবো, তাই না? বাট অকারণে মোটিভেশন দেওয়ার কি দরকার? তোমরা মাত্র এখানে ইন্টারভিউ উঠছো, তোমরা এমনি অনেক চাপ সামনে সহ্য করবা, তখন প্রয়োজন পড়লে মোটিভেশন দেওয়া যাবে। আচ্ছা, 4 লসাগু করা যাবে, বাট এমনি আরেকটা অপশন হচ্ছে কি, 4 দিয়ে যদি গুণ করে দিই, তাই না? 4 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে গুণ করে দিলেই এখানে কি যাবে, এই 4টা কাটা যাবে, তাহলে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, আর এখানে y স্কয়ার প্লাস 2y প্লাস 1 হয়ে গেছে মোটামুটি। তুমি যদি এখন যোগ বিয়োগটা একটু এক পাশে সব লেখো, এক্স স্কোয়ারকে আগে লিখবা, ওয়াই স্কোয়ারকে আগে লিখবা, এক্স আগে ওয়াই আগে, তাহলে যদি আমি ফাইনালি লিখেও দিই, মুখে বলে দিই, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 2y, আর 4 আর 2 কাটাকাটি যায়, এ পাশে হয়ে যাবে কি -2
ইকুয়াল টু 0। কি বললাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 2y মাইনাস 2 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে এটার অ্যান্সার। তো আমি চেষ্টা করেছি তোমাদের আজকের ক্লাসের মধ্যে 3.4 পুরো 3.4 এর কনসেপ্টগুলো দেওয়ার। তোমরা এখন যে কোনো বই থেকে ম্যাথ সলভ করো। অবশ্যই এই অল্প কেটা ম্যাথ করলে হবে না, না, কনসেপ্ট ক্লিয়ার হবে, প্রত্যেকটার কনসেপ্ট ক্লিয়ার হবে, বাকিটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস। এখান থেকেও যে কটা ম্যাথ দেখবা, যে ম্যাক্সিমাম ম্যাথই দেখবা যে বোর্ডে আসা প্রশ্ন, টুকটাক অ্যাডমিশনে আসা প্রশ্ন, ওইগুলাই তোমাদেরকে করাচ্ছিলাম। এই ম্যাথগুলো তুমি যদি করো, এখন যে কোনো একটা বই নাও, যে কোনো একটা বইয়ের 3.4 বা 3-4 এই অধ্যায়টা তোমরা করার চেষ্টা করো, বুঝা গেছে? দেখবা যে তুমি এখন পারতেছো। না পারলে আমাকে জানাও যে ভাইয়া ওইখানে আটকে গেছে, আমি তোমাদের হেল্প করার চেষ্টা করবো। আমাকে ইনবক্সে, আমাদের গ্রুপে, ফেসবুক পেজে, যেখানে ইচ্ছা সেখানে জানো, কোনো সমস্যা নাই। তো এই কয়টা ম্যাথ করলে তোমরা আই হোপ 3.4 এর ম্যাথগুলোতে আটকাবা না। আর তোমরা তো জানো যে চর্চার কোনো শেষ নাই, প্র্যাকটিসের কোনো শেষ নাই। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, তুমি তত বেশি স্কিলফুল হবা, তোমার তত বেশি ম্যাথ করতে সময় কম লাগবে। ঠিক আছে? তো সর্বোপরি যে কয়টা ম্যাথ আমি এখানে করালাম, এই কয়টা ম্যাথের প্রত্যেকটা ম্যাথের কনসেপ্ট তুমি যদি বুঝো, ইনশাল্লাহ তুমি বইয়ের ম্যাথগুলো এখন পারবা। ঠিক আছে? তো দেখা হবে আমাদের 3.5 নেক্সট চ্যাপ্টারে। তো সবাইকে আল্লাহ হাফেজ।